ওকে, তো আমরা আজকে শুরু করছি জিওসির মেইন পার্ট, সেটা হচ্ছে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট এফেক্ট। সো ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট এফেক্টের মধ্যে সবার প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। তো ইন্ডাকটিভ এফেক্টের সবার প্রথমে যদি আমরা ডেফিনেশন দেখি, তাহলে ডেফিনেশন ইন্ডাকটিভ এফেক্টের আমরা এরকম লিখব যে পার্মানেন্ট পোলারাইজেশন, এটা হচ্ছে পার্মানেন্ট polarization caused by displacement of sigma electrons along the carbon chain. ইন্ডাকটিভ এফেক্ট সম্পর্কে আমরা সবাই খুব ভালোভাবে জানি, তবুও এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা আলোচনা করব। ইন্ডাকটিভ এফেক্টের ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আমি যদি মনে করি যে একটা আমার কাছে কার্বন চেন আছে, তাহলে কার্বন চেনে সমস্ত কার্বনগুলোর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে সেম। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যদি সেম হয়, তাহলে দুটো অ্যাটমের মধ্যে যদি কোভালেন্ট বন্ড থাকে আর কোভালেন্ট বন্ডে যদি ইলেকট্রোনেগেটিভিটি সেম থাকে, তাহলে এদের মাঝের যে ইলেকট্রন পেয়ার দুটো, সেটা একদম দুটো নিউক্লিয়াসের সেন্টারে থাকার কথা। কিন্তু যদি এর মধ্যে আমরা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাটাচ করি এই চেনের মধ্যে কোথাও, তাহলে সেই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা কী করবে, এখান থেকে ইলেকট্রনকে উইথড্র করবে, এই ইলেকট্রন পেয়ারটা শিফট হবে সেই অ্যাটমটার দিকে, তাহলে এইখানে হয়ে যাবে পার্শিয়াল নেগেটিভ চার্জ। আর সেই সঙ্গে যে কার্বনটা থেকে ইলেকট্রনটা শিফট হয়ে যাচ্ছে তার উপর হবে পার্শিয়াল পজিটিভ চার্জ। তাহলে এই পার্শিয়াল পজিটিভ চার্জটাকে আমরা ডেল্টা ওয়ান পজিটিভ বলবো। এবার এই ডেল্টা ওয়ান পজিটিভ যখনই কার্বনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাবে, তখন কার্বনটা কী করবে, পাশের ইলেকট্রন পেয়ারটাকেও নিজের দিকে টানবে। তাহলে তখন সেটা পাশের ইলেকট্রন পেয়ারটাকে যখন নিজের দিকে টানবে, তখন সেটাকে আমরা ডেল্টা টু প্লাস বলবো। এখানকার চার্জ হবে ডেল্টা টু প্লাস। আবার এই ডেল্টা টু প্লাসটা যখন ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে, তখন সেটা তার পাশের কার্বনটার ইলেকট্রন পেয়ারটাকেও নিজের দিকে টানবে, তখন এই কার্বনটার উপর তৈরি হবে ডেল্টা থ্রি প্লাস। এই ডেল্টা থ্রি প্লাসটাও আবার এইখানে আমরা একটা লিখছি যে খুবই সামান্য একটা ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট হবে, সেই ডিসপ্লেসমেন্টটাকে আমি এখানে লিখছি ডেল্টা ফোর প্লাস। তাহলে এরকম করে এটা চলতে থাকবে। তো এটাকে আমরা এরকম করে বলছি যে এইখানে যে টোটাল ডেল্টা নেগেটিভ চার্জ হবে, পুরো মলিকুলটা তো নিউট্রাল, টোটাল ডেল্টা নেগেটিভ চার্জের যেটা ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউডটা ডেল্টা ওয়ান প্লাস, ডেল্টা টু প্লাস, ডেল্টা থ্রি প্লাস অ্যান্ড ডেল্টা ফোর প্লাস, এরকম করে প্লাস ডেল্টা এন প্লাস অবধি যতগুলো চার্জ হবে তাদের ম্যাগনিটিউডের যোগফলের সমান হবে। এইটা নিয়ে কারো কোনো ডাউট আছে? যে টোটাল চার্জ তো নিউট্রাল থাকবে, তার মানে টোটাল মলিকুলের মধ্যে যেটা পজিটিভ চার্জ ডেভেলপ হচ্ছে আর টোটাল মলিকুলের মধ্যে যেটা নেগেটিভ চার্জ ডেভেলপ হবে, এই টোটাল পজিটিভ চার্জ এবং টোটাল নেগেটিভ চার্জটা সেম হবে, কারণ পুরো মলিকুলটাই হবে নিউট্রাল। তো এর যে এফেক্টটা, এটাকে আমরা বলছি যে এই এফেক্টটা এটা পার্মানেন্টলি মলিকুলের মধ্যে থাকবে। তাহলে আমরা ফিচার্সের মধ্যে যদি দেখি, তো ফার্স্ট পয়েন্ট যদি আমরা দেখি ইন্ডাকটিভ এফেক্টের, যে এটা হচ্ছে একটা পার্মানেন্ট এফেক্ট। তাহলে এটা হচ্ছে পার্মানেন্ট এফেক্ট, তার মানে মলিকুলটা যখন থেকে তৈরি হয়েছে আর মলিকুলটা যতদিন এক্সিস্ট করবে, যদি কারোর মধ্যে ইন্ডাকটিভ এফেক্ট থাকে, তাহলে সেই ইন্ডাকটিভ এফেক্টটা পার্মানেন্টলি সেই মলিকুলের মধ্যে থাকবে। তো এই পার্মানেন্ট শিফট অফ ইলেকট্রনের ফলে কী হবে, পার্শিয়াল চার্জ ডেভেলপ হবে। তো যে পার্শিয়াল শিফট অফ সিগমা ইলেকট্রন যেহেতু হয়, সেই জন্য এইখানে পার্শিয়াল চার্জ ডেভেলপ হবে। এখানে যেমন একটা পার্শিয়াল চার্জ ডেভেলপ হয়েছে, এই কার্বনের উপর পার্শিয়াল চার্জ ডেভেলপ হয়েছে, এই কার্বনের উপর পার্শিয়াল চার্জ ডেভেলপ হয়েছে। তাহলে যেহেতু পার্শিয়াল শিফট অফ ইলেকট্রন হয়, কমপ্লিট শিফট হয় না, তাহলে এটা হচ্ছে একটা পার্শিয়াল শিফট অফ sigma electrons, so partial charge developed. এটাকে আমরা বলছি ডিস্টেন্স ডিপেন্ডেন্ট এফেক্ট। এটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এটার, যে এটা হচ্ছে একটা ডিস্টেন্স ডিপেন্ডেন্ট এফেক্ট।
এই পয়েন্টটা ইন্ডাকটিভ এফেক্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। এটাকে আমরা এরকমভাবে ভাবতে পারি যে ধরুন একটা মেটাল রড আমরা নিচ্ছি, এই মেটাল রডটার যদি আমি ওয়ান এন্ডে যদি আমি হিট করতে শুরু করি, তাহলে কী হবে, এই এন্ডের টেম্পারেচারটা কী হবে, বেশি থাকবে, এবং যত আমি এই দিকে শিফট করতে থাকবো তত কী হবে, টেম্পারেচার কী হতে থাকবে, ডিক্রিজ হতে থাকবে। তাহলে এখানকার টেম্পারেচারটা বেশি থাকবে আর এই দিকের টেম্পারেচারটা শিফট হতে থাকবে। ঠিক এটাকেই আমরা কি বলি, এটাকে আমরা বলি হিটের ইন্ডাকশান, যে হিটের ফ্লো হচ্ছে। তাহলে এই দিকেরটা বেশি টেম্পারেচারের এই এন্ডটা থাকবে হায়ার টেম্পারেচারে, যত আমি এইদিকে শিফট করবো তত টেম্পারেচার কী হতে থাকবে, ডিক্রিজ হতে থাকবে। তাহলে এটা যেমন একটা ডিস্টেন্স ডিপেন্ডেন্ট এফেক্ট, ঠিক একই রকমভাবে কোনো একটা মলিকুলের মধ্যে যদি ইন্ডাকটিভ এফেক্ট ব্যাপারটা দেখা যায়, তাহলে ইন্ডাকটিভ এফেক্টের যেখানে সোর্স থাকবে সেটা হচ্ছে এই এন্ডে, এইখানে যে ইন্ডাকটিভ এফেক্টের যতটা পজিটিভ চার্জ তৈরি করবে, সেই পজিটিভ চার্জটা যত আমরা এইদিকে শিফট হতে থাকবো কার্বন চেন বরাবর, তত সেই ইন্ডাকটিভ এফেক্টটা ডিক্রিজ হতে থাকবে। তার মানে আমরা বলতে পারবো যে ডেল্টা ওয়ান পজিটিভ যেটা, সেটা বেশি হবে ডেল্টা টু পজিটিভের থেকে, ডেল্টা টু পজিটিভটা হবে ডেল্টা থ্রি পজিটিভের থেকে, অ্যান্ড ডেল্টা থ্রি পজিটিভটা হবে ডেল্টা ফোর পজিটিভের থেকে, অ্যান্ড সো ওয়ান। এরকম করে এটা ডিক্রিজ হতে থাকবে। তো এটা ডিস্টেন্স ডিপেন্ডেন্ট এফেক্ট অ্যান্ড ডিক্রিজেস উইথ ডিস্টেন্স, এবং এটা ডিস্টেন্সের সাথে ডিক্রিজ করে, একসাথে আমি লিখছি ওই জন্য ডিক্রিজেস উইথ ডিস্টেন্স। ডিস্টেন্স ইনক্রিজ করার সাথে সাথে এটা ডিক্রিজ করবে। এবং এই যে এফেক্টটা, এইটা থার্ড অ্যাটম অবধি আমরা কনসিডার করব, ফোর্থ অ্যাটমে গিয়ে এই চার্জটাকে আমরা নেগলিজিবল মনে করব। তো ক্যান বি নেগলেক্টেড আফটার থার্ড অ্যাটম। সো এটাকে আমরা নেগলেক্ট করতে পারি, ক্যান বি নেগলেক্টেড আফটার থার্ড অ্যাটম। থার্ড অ্যাটমের পরে আমি এটাকে নেগলেক্ট করতে পারি। ওকে, এবং এই যে ইন্ডাকটিভ এফেক্টের যেটা স্কেল, যে কে ইলেকট্রন টানবে আর কে ইলেকট্রন দেবে, এইটা একটা রিলেটিভ স্কেল। রিলেটিভ স্কেল বলতে আমরা যেমন আমাদের সেলসিয়াস স্কেল দেখি, থার্মোডাইনামিক আমাদের যে সেলসিয়াস স্কেল আছে, সেই সেলসিয়াস স্কেলটাও তো রিলেটিভ। আমরা ওয়াটারের ফ্রিজিং পয়েন্টটাকে 0 ডিগ্রি ধরি আর ওয়াটারের বয়লিং পয়েন্টটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড ধরি, এবং এই দুটো টেম্পারেচারের মধ্যে যতগুলো আছে সবগুলোকেই আমরা কী করি, এখান থেকে 1 ডিগ্রি হিসাব করি। তো অ্যাকচুয়ালি ডিগ্রি সেলসিয়াসের যে স্কেলটা আসছে সেটা রিলেটিভ টু ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট। ঠিক একই রকমভাবে কোনো একটা গ্রুপ, সেই গ্রুপটা ইলেকট্রন উইথড্র করবে কি ইলেকট্রন ডোনেট করবে, সেইটা যার উপর বেস করে তৈরি হয়েছে, যেটার উপর রিলেটেড, সেটা হচ্ছে হাইড্রোজেন। ইট ইজ মেজার্ড রিলেটিভ টু হাইড্রোজেন। তো আমরা যখনই কোথাও ইন্ডাকটিভ এফেক্টকে মেজার করব, এটা মেজার হবে মেজার্ড রিলেটিভ টু হাইড্রোজেন। এবং হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা এর আগেও আলোচনা করেছি যে ইন্ডাকটিভ এফেক্টকে 0 কনসিডার করা হবে। মনে করা হবে যে হাইড্রোজেন না ইলেকট্রন ডোনেট করবে না ইলেকট্রন উইথড্র করবে। তো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা এটাকে কি মনে করব, 0 মনে করব। এবং হাইড্রোজেনের থেকে যদি কেউ ইলেকট্রন ডোনেট করে বেশি, তাহলে সেটাকে আমরা প্লাস আই গ্রুপ বলবো, আর যদি হাইড্রোজেনের থেকে ইলেকট্রন বেশি উইথড্র করে তাহলে সেটাকে আমরা মাইনাস আই গ্রুপ বলবো। তাহলে সমস্ত কিছু হাইড্রোজেনের রেসপেক্টেই মেজার করা হবে। তো আমরা এর আগেও আমরা এই জিনিসটাকে আলোচনা করেছি যে ইন্ডাকটিভ এফেক্ট দুটো টাইপের হয়। এর আগেও আমরা এই জিনিসটাকে একবার আলোচনা করেছি যে টাইপস কী কী হয়। দুটো টাইপের ইন্ডাকটিভ এফেক্ট হয়, একটাকে আমরা বলি প্লাস আই এফেক্ট, আর আরেকটা আমরা বলি মাইনাস আই এফেক্ট। তো আমি দুটো কলাম বানিয়ে নিচ্ছি এখানে, আমি একটা টেবিল বানাবো প্লাস আই এফেক্ট আর মাইনাস আই এফেক্টের, আমরা কিছু ইনফরমেশান লিখব। তো প্লাস আই এফেক্ট হচ্ছে কি, যে যখন কেউ হাইড্রোজেনের থেকে বেশি ইলেকট্রন ডোনেট করবে, তাহলে তখন আমরা সেটাকে বলবো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তো ডিউ টু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, যদি কোথাও ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, সেই গ্রুপের উপর কী ধরনের চার্জ ডেভেলপ হবে। আমরা যদি এখানে একটা কার্বন চেন দেখি, তো আমরা এই জিনিসটাকে এখানে করছি, তাহলে একটা যদি আমি কার্বন চেন এরকম কনসিডার করি, আর এই কার্বন চেনের এন্ডে যদি এখানে আমার একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাটাচ থাকে, যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপটা অ্যাকচুয়ালি ইলেকট্রন ডোনেট করবে, তো ইলেকট্রন যদি এর ডোনেট করে তাহলে এর উপর পজিটিভ চার্জ ডেভেলপ হবে। তো এটাই আমরা প্রথমে আলোচনা করব
যে যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কোথাও থাকে তাহলে তার উপর পজিটিভ চার্জ ডেভেলপ হবে। সো ডিউ টু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপটাকে আমরা সবসময় লিখব ইডিজি। সো এটা হচ্ছে আমাদের ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আমরা খুব স্লোলি এগোবো কারণ অনেক টাইম আমাদের কাছে আছে, আমরা ধীরে ধীরে প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করব। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ডেল্টা পজিটিভ চার্জ, ডেল্টা পজিটিভ চার্জ ডেভেলপস অন দ্য গ্রুপ। তাহলে গ্রুপের উপর কোন ধরনের চার্জ ডেভেলপ হবে? ডেল্টা পজিটিভ চার্জ ডেভেলপ হবে। এবার এই দিকেও যদি আমরা ভাবি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে যদি আমাদের একটা কার্বন চেনের মধ্যে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কানেক্টেড থাকে, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা কী করবে? ইলেকট্রন উইথড্র করবে। তাহলে এখান থেকে ইলেকট্রন, এই কার্বন চেন থেকে ইলেকট্রন উইথড্র করবে, এই বন্ডের ইলেকট্রনগুলোকে উইথড্র করবে এবং তার উপর ডেল্টা নেগেটিভ চার্জ ডেভেলপ হবে। তাহলে ডিউ টু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে এখানে হচ্ছে ডিউ টু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ডেল্টা নেগেটিভ চার্জ এটা হচ্ছে আমাদের ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ডেল্টা নেগেটিভ চার্জ develops on it. ওকে, তো জিনিসটাকে আরো একটু ক্লিয়ার করা যাক। তো যদি এরকম হয় যে আমাদের কাছে একটা কার্বন চেন আছে, আর এই কার্বন চেনের মধ্যে আমার এখানে একটা CMe3+ গ্রুপ আছে, তাহলে এই CMe3+ এটা হচ্ছে CMe3 গ্রুপ আছে, তাহলে CMe3 গ্রুপটা কি করবে? ইলেকট্রন ডোনেট করবে। তাহলে CMe3 গ্রুপ যদি ইলেকট্রন ডোনেট করে তাহলে এর উপর ডেল্টা পজিটিভ চার্জ তৈরি হবে এবং সেই সঙ্গে এগুলোতে আমাদের ডেল্টা 1 পজিটিভ, ডেল্টা 2 পজিটিভ, ডেল্টা 3 পজিটিভ অ্যান্ড ডেল্টা 4 পজিটিভ হবে। একটু আগে আমরা আলোচনা করলাম এটা হবে ডেল্টা 1 নেগেটিভ, ডেল্টা 2 নেগেটিভ, ডেল্টা 3 নেগেটিভ অ্যান্ড ডেল্টা 4 নেগেটিভ হবে। তাহলে যে গ্রুপটা ইলেকট্রন ডোনেটিং হবে তার উপর পজিটিভ চার্জ ডেভেলপ হবে আর পুরো চেনের মধ্যে নেগেটিভ চার্জটা ডিস্ট্রিবিউট হবে। এবং টোটাল নেগেটিভ চার্জ একটু আগে আমরা বললাম যে ডেল্টা 1 প্লাস ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 অ্যান্ড ডেল্টা 4 এর টোটাল চার্জটা সমান হবে ম্যাগনেটিক্যালি ডেল্টা প্লাসের সাথে। ম্যাগনিটিউডটা সেম হবে। তাহলে এদের টোটাল ম্যাগনিটিউড, এটা টোটাল ম্যাগনিটিউড যদি আমরা দেখি আর এর ম্যাগনিটিউড হবে সেম। ঠিক একই রকমভাবে আমরা যদি এখানে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের ক্ষেত্রে কনসিডার করি যে এখানে আমাদের একটা ফ্লুরিন আছে, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হলে তার উপর কী ধরনের চার্জ ডেভেলপ হবে? নেগেটিভ চার্জ ডেভেলপ হবে এবং অন্যদিকে কার্বন চেনের মধ্যে পজিটিভ চার্জ ডেভেলপ হবে এবং টোটাল পজিটিভ চার্জটা তার মানে ডেল্টা 1 পজিটিভ, ডেল্টা 2 পজিটিভ, ডেল্টা 3 পজিটিভ অ্যান্ড ডেল্টা 4 পজিটিভ এরকম করে যতগুলো থাকবে সেটার ম্যাগনিটিউড টোটাল ডেল্টা মাইনাসের সঙ্গে কী হবে? সমান হবে। এই অবধি কোনো কারো ডাউট থাকলে বলুন যে এই টোটাল চার্জটা যেহেতু মলিকুলটা টোটালি নিউট্রাল থাকবে তাই টোটাল চার্জটা কী হবে? সেম হবে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্সাম্পল, যে প্লাস আই গ্রুপের এক্সাম্পল কী কী। তো প্লাস আই গ্রুপের এক্সাম্পলগুলো দেখার জন্য আমরা প্রথমে একটা অর্ডার দেখব, প্লাস আই গ্রুপের অর্ডার। তাহলে আমি এটাকে এখানেই এই টেবিলটাকে এখানে ক্লোজ করে এক্সাম্পলগুলোকে আমি আলাদা করে লিখি। তো এখানে আমরা প্রথমে এক্সাম্পল দেখব প্লাস আই গ্রুপের এক্সাম্পল দেখব এবং এই প্লাস আই গ্রুপের এক্সাম্পলের যদি আমরা অর্ডার আলোচনা করি তাহলে অর্ডার হবে যে প্রথমে আসবে হচ্ছে CH2 নেগেটিভ, CH2 নেগেটিভের পরে আসবে NH নেগেটিভ, NH নেগেটিভের পরে আসবে, এগুলো গ্রুপ NH নেগেটিভ, NH নেগেটিভের পরে আসবে O নেগেটিভ, O নেগেটিভের প্লাস আই গ্রুপ, প্লাস আই এফেক্ট C ডাবল বন্ডেড O নেগেটিভ এর থেকে বেশি হবে। দেন আসবে আমাদের CMe3 দ্যাট ইজ টার্সিয়ারি বিউটাইল, দেন আসবে আমাদের
CHMe2, CHMe2, তারপরে আমাদের আসবে CH2Me, তারপরে আসবে CH3, তারপরে আসবে T, তারপরে আসবে D, আর তারপরে আসবে H। আর এইচের ক্ষেত্রে আমরা এটাকে জিরো কনসিডার করেছি, আমরা এইচের ক্ষেত্রে করেছি জিরো। এবার আমরা এই জিনিসটাকে একটুখানি আলোচনা করব। প্রথম একটা ইম্পর্টেন্ট নোট, এই ইম্পর্টেন্ট নোটটা হচ্ছে, এই কোশ্চেনটার অ্যান্সার একটুখানি চিন্তা করুন, যে আমার কাছে যদি একটা CH3 গ্রুপ থাকে, এখানে তো আছে কার্বন, এই CH3 গ্রুপটাকে আমরা প্লাস আই গ্রুপ হিসেবে কনসিডার করেছি। এই যে CH3 গ্রুপটাকে আমরা কী হিসেবে কনসিডার করেছি? প্লাস আই গ্রুপ হিসেবে কনসিডার করেছি, এবং আমরা সবাই জানি যে CH3 গ্রুপ হচ্ছে প্লাস আই গ্রুপ। তো এখন কোশ্চেন হচ্ছে যে একটা কার্বন আর এইখানে যে কার্বনটা আছে তার এই চেনের মধ্যে তো CH3 গ্রুপটা কানেক্টেড আছে, তা কার্বন কার্বনের তো ইলেকট্রোনেগেটিভিটি সেম, তাহলে একটা কার্বন কি করে আর একটা কার্বনকে ইলেকট্রন ডোনেট করতে পারে, মানে CH3 গ্রুপ কি করে একটা প্লাস আই গ্রুপ হিসেবে কাজ করতে পারে? এটার আনসার কি হবে, কেউ কি বলতে পারবেন? আমার কোশ্চেনটা বোঝা গেছে? কোশ্চেনটা বোঝা গেছে কিনা সেটা বলুন, যে CH3 গ্রুপটা প্লাস আই গ্রুপ হিসেবে কেন কাজ করবে? স্বস্তিক স্যার? ওই অরবিটাল ভ্যাকেন্সি দিয়ে বলা কি যাবে না? না। কোশ্চেনটা বুঝতে পেরেছেন, যে একটা কার্বন আছে তার সাথে আর একটা কার্বনই হ্যাঁ কানেক্টেড হ্যাঁ। আছে, হুম হুম। এখানকার হাইড্রোজেনগুলোর তো ইন্ডাকটিভ এফেক্ট আমরা জিরো ধরেছি, না হাইড্রোজেন ইলেকট্রন দিচ্ছে না নিচ্ছে, হাইড্রোজেনের ইন্ডাকটিভ এফেক্টকে আমরা কি ধরেছি? জিরো। তাহলে হাইড্রোজেন না ইলেকট্রন ডোনেট করে না উইথড্র করে, তাহলে কার্বন আর এই কার্বন যদি থাকে তাহলে এই যে ইলেকট্রন পেয়ারটাকে এই কার্বন কি করে শিফট করে দিচ্ছে এই কার্বনের দিকে, তার মানে এটা তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তো এটার আনসারটা খুব ইন্টারেস্টিং এবং খুব মনোযোগ দিয়ে জিনিসটা একটুখানি শুনবেন, যে কেন একটা CH3 গ্রুপ একটা প্লাস আই গ্রুপের মতো বিহেভ করবে। তো এটার আনসার হচ্ছে যে কার্বন হচ্ছে পিরিয়ডিক টেবিলের রাইট হ্যান্ড সাইডের দিকে আছে, যেখানে আমাদের অক্সিজেন, ফ্লুরিন, নাইট্রোজেন এই সমস্ত জায়গাতেই কার্বনটাও আছে, তার আগেই কার্বনটা আছে। কার্বনের সাইজটা হচ্ছে খুব ছোট, তাহলে যেহেতু এর সাইজটা ছোট এবং এর চারপাশে ইলেকট্রন যদি আমরা দেখি, তাহলে ইলেকট্রন কিন্তু আছে টোটাল 8টা। টোটাল কটা বন্ড তৈরি করেছে? 4টে বন্ড তৈরি করেছে। তাহলে খুব একটা স্মল সাইজের একটা অ্যাটম, তার চারপাশে ইলেকট্রন ডেন্সিটিটা অনেকটা বেশি। তাহলে কার্বন কি চেষ্টা করবে? কার্বন চেষ্টা করবে যে তার কাছ থেকে ইলেকট্রনটাকে একটুখানি সরিয়ে দিতে, দূরে সরিয়ে দিতে। কিন্তু এই কার্বনটা হাইড্রোজেনের দিকে ইলেকট্রন সরিয়ে দিতে পারছে না। কেন? কারণ হাইড্রোজেনের যে ইলেকট্রোনেগেটিভিটি সেটা হচ্ছে 2.1, আর কার্বনের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.5। তাহলে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য কার্বন হাইড্রোজেনের দিকে ইলেকট্রন ঠেলে দিতে পারছে না। যেহেতু কার্বন হাইড্রোজেনের দিকে ইলেকট্রন ঠেলে দিতে পারছে না, তাই কার্বন বাধ্য হয়ে কী করছে? এই পাশের কার্বনের দিকে ইলেকট্রনটাকে ঠেলে দিচ্ছে। তাহলে কারণটা কি দাঁড়ালো? কারণটা হচ্ছে অ্যালকিল গ্রুপের হচ্ছে প্লাস আই গ্রুপ হিসেবে কাজ করার পিছনে কারণই হচ্ছে যে 8টা ইলেকট্রনস থাকে একটা স্মল কার্বন অ্যাটমের মধ্যে, যেখানে ইলেকট্রনিক রিপালশনের কারণে কার্বন কি করে? ইলেকট্রন ডেন্সিটিটাকে কমানোর চেষ্টা করে এবং অন্য কার্বনের দিকে ঠেলে দেয়। আর এই জন্যই এই CH3 গ্রুপগুলো কি করে? প্লাস আই গ্রুপের মতো বিহেভ করে। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে কেন CH3 গ্রুপ প্লাস আই গ্রুপের মতো কাজ করবে। তো আমরা এটা এটা একটুখানি আমরা লিখে নেব। তাহলে এটা আমরা যদি লিখি যে অ্যালকিল গ্রুপস অ্যাক্ট অ্যাজ plus I group as 8 electrons present on small carbon atom makes it repel electron density to other carbon. আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে কেন একটা CH3 গ্রুপ যেটা প্লাস আই গ্রুপের মতো বিহেভ করবে।
তো এখন স্বাভাবিকভাবেই আমরা যদি এই তিনটে কনসেপ্ট দেখি, এই যে CH2 এই চারটে যদি দেখি, তাহলে এটা আমরা এর আগে আলোচনা করেছি, আগের নোটেও আমরা এটা পেয়ে যাব যে যত আমাদের কার্বন সংখ্যা বাড়বে, তাহলে এখানে একটা কার্বনই ডোনেট করছিল, এবার যখন আমি আর একটা কার্বন এখানে ইন্ট্রোডিউস করব, তখন আবার এখানে এবার দুটো কার্বন, তাহলে এখানে ইলেকট্রন ডোনেট করছে, তাহলে ডাবল ডোনেট করবে। এখানে যখন আমি আরও একটা কার্বন চেনে কার্বন বাড়াবো, তাহলে যত আমাদের কার্বন সংখ্যা বাড়তে থাকবে, তত এর ইলেকট্রন ডোনেটিং নেচারটাও কী হতে থাকবে, বাড়তে থাকবে। তাহলে এরকম চারটে কার্বন যখন থাকবে, তখন এর ইলেকট্রন ডোনেটিং নেচার আরও বাড়বে। এটা আমরা এর আগের ভিডিওতেও আমরা করেছি, আগের বারের লেকচারেও আমরা দেখেছি যে যত আমাদের কার্বন চেনের মধ্যে কার্বন সংখ্যা যত বাড়বে, তত আমাদের প্লাস আই এফেক্টও কী হয়ে যাবে, ইনক্রিজ করবে। ঠিক আছে, এরপরে আমরা এটা দেখেছিলাম যে যদি আমরা ব্রাঞ্চিং করি, তাহলে সেক্ষেত্রেও আমরা যদি এরকম লিখি, তাহলে এক্ষেত্রে কী আছে, হাইড্রোজেন। তাহলে এই কার্বনটার ক্ষেত্রে যদি দেখি, তাহলে এই কার্বনটার ক্ষেত্রে দুটো হাইড্রোজেন আছে আর একটা কার্বন আছে, তাহলে একটা কার্বন এখানে ডোনেট করছে, এটা একটাই ডোনেট করবে। কিন্তু এবার যদি আমি এরকম লিখি, এবার দুটো কার্বন ডোনেট করছে এই একই কার্বনের মধ্যে, তাহলে এই আবার ডাবল ডোনেট করবে। ঠিক একই রকমভাবে যদি তিনটে কার্বন সেম কার্বনের মধ্যেই ডোনেট করে, তাহলে এটা ডোনেশন এটার আরও ইনক্রিজ করবে। তো যত আমাদের কার্বন চেনে ব্রাঞ্চিং বাড়বে, তত প্লাস আই এফেক্ট বাড়বে। তো এটা আমরা এর আগেও আলোচনা করেছি। তো অ্যালকিল গ্রুপের এই পার্টটা, যে এখান থেকে CMe3-র ইন্ডাকটিভ এফেক্ট CHMe2 এর থেকে বেশি হবে, এবং CHMe2 এর প্লাস আই ইন্ডাকটিভ এফেক্ট CH2Me থেকে বেশি হবে, এবং তার ইন্ডাকটিভ এফেক্ট তার থেকে বেশি হবে, CH3 থেকে বেশি হবে। এটা নিয়ে আমাদের কোনো আশা করছি ডাউট নেই। আচ্ছা, নেক্সট আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাও আমরা এর আগে আলোচনা করেছিলাম, যে যদি কোনো গ্রুপের মধ্যে নেগেটিভ চার্জ থাকে, তাহলে সে কখনোই ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে না। তাহলে যে কোনো গ্রুপ যদি নেগেটিভলি চার্জ থাকে, তাহলে সেটা ইলেকট্রন ডোনেটই করবে, সে অ্যাকসেপ্ট করতে চাইবে না, কারণ তার কাছে ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে। তো এটাও আমরা এর আগে নোটে লিখেছিলাম যে কি, যে ইলেকট্রন যদি কোনো গ্রুপের মধ্যে নেগেটিভ চার্জ থাকে, তাহলে সেটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে কাজ করবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করবে না। তো ইফ এ গ্রুপ having overall negative charge, it's a plus I group irrespective of electronegativity, irrespective of its electronegativity। তাহলে যদি কোনো গ্রুপের মধ্যে নেগেটিভ চার্জ থাকে, তাহলে সেই নেগেটিভ চার্জটার জন্যে সে অবশ্যই প্লাস আই গ্রুপ হিসেবেই কাজ করবে, সে কখনো মাইনাস আই গ্রুপ হিসেবে কাজ করবে না, সে ইলেকট্রন ঠেলেই দেবে, ইলেকট্রন ডেন্সিটি যতই বেশি থাক না কেন। তাহলে এখানে যদি আমরা দেখি, এই গ্রুপটার উপর নেগেটিভ চার্জ আছে, এখানে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ আছে, NH এর উপর নেগেটিভ চার্জ আছে, CH এর উপর নেগেটিভ চার্জ আছে, সবার উপর নেগেটিভ চার্জ আছে। কিন্তু এইখানে O মাইনাসের যে নেগেটিভ চার্জটা, এটা এখানে রেজোনেন্স করতে পারে, আমরা রেজোনেন্স একটু জানি, তো এখান থেকে এটা রেজোনেন্স করতে পারে। তো রেজোনেন্স যদি করে, তাহলে এর ইলেকট্রন ডেন্সিটিটা কম হবে, ওই জন্য এর প্লাস আই ইফেক্টটা কম হবে O মাইনাসের থেকে। আর O মাইনাসের থেকে নাইট্রোজেন লেস ইলেকট্রোনেগেটিভ, সো নাইট্রোজেনের প্লাস আই ইফেক্ট আরও বেশি হবে। নাইট্রোজেনের থেকে কার্বন আরও লেস ইলেকট্রোনেগেটিভ, সো কার্বনের আরও বেশি প্লাস আই এফেক্ট হবে। তো এটাই হচ্ছে যে যদি নেগেটিভ চার্জ থাকে, তাহলে তারা প্লাস আই এফেক্ট হিসেবে কাজ করবে, এবং যত ইলেকট্রন দেওয়ার প্রবণতা বেশি থাকবে, তত সেটা বেটার প্লাস আই। তো CH2 মাইনাসটা বেটার প্লাস আই হবে NH মাইনাসের থেকে, NH মাইনাসটা বেটার প্লাস আই হবে O মাইনাসের থেকে, আর O মাইনাসটা বেটার প্লাস আই হবে CO মাইনাসের থেকে, কারণ CO মাইনাস হচ্ছে এখানে অক্সিজেনের উপর যে ইলেকট্রন ডেন্সিটিটা আছে, সেটা রেজোনেন্সের জন্য কিছুটা কমে যাচ্ছে। আর একটা পার্ট যেটা আমাদের কাছে আছে, সেটা হচ্ছে এই তিনটে। হাইড্রোজেনের তো আমরা 0 কনসিডার করেছি, সো ট্রিশিয়াম, ডিউটেরিয়াম আর হাইড্রোজেন, এই তিনটের ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি, তাহলে আমরা দেখব যে হাইড্রোজেনের তো 0। তো এদের যখন আইসোটোপগুলো আমরা নিচ্ছি, তাদের মাস যখন ইনক্রিজ করবে, তো মাস যখন ইনক্রিজ করবে হাইড্রোজেনের, তখন সেটার ক্ষেত্রে ইন্ডাকটিভ এফেক্টও বেশি হবে। এর কারণটা হচ্ছে, যখন হেভিয়ার অ্যাটম হবে, তারা শর্টার বন্ড তৈরি করবে, আর আমরা জানি যে এটা হচ্ছে ডিস্টেন্স ডিপেন্ডেন্ট এফেক্ট। তার মানে এটা
কাছ থেকে ইলেকট্রন ডোনেট করার চেষ্টা করবে, ট্রিটিয়াম আরও কাছ থেকে ইলেকট্রন ডোনেট করার চেষ্টা করবে। তো যত কাছে থাকবে ইলেকট্রন পেয়ারগুলো তত তার প্লাস আই এফেক্টও বেশি হবে। ওই জন্য হাইড্রোজেনের আইসোটোপগুলোর ক্ষেত্রে ইন্ডাকটিভ এফেক্টের প্লাস আই এফেক্টের অর্ডার যেটা হবে সেটা এই অর্ডারে আমরা পাবো। এই অবধি কোনো ডাউট? এইখানে কোনো ডাউট থাকলে বলুন যে হাইড্রোজেনের আইসোটোপগুলোর ক্ষেত্রে ইন্ডাকটিভ এফেক্টটা কেন এরকম হলো, আর আমাদের কি নেগেটিভ চার্জগুলোর ক্ষেত্রে কেন এরকম হলো, আর এইখানে আমরা আর একটা অর্ডার দেখেছিলাম সেই অর্ডারটার ক্ষেত্রেও, এই অর্ডারটার ক্ষেত্রেও কেন এরকম হলো। এই অবধি কারো কোনো ডাউট? আশা করছি নেই। ওকে, এবার আমরা একটু ইন্টারেস্টিং কয়েকটা এক্সাম্পলের দিকে যাব। ইন্টারেস্টিং এক্সাম্পলের মধ্যে তো আমরা তো এই অর্ডারটা আমরা দেখেই নিলাম। তাহলে প্রথম হচ্ছে 1 নম্বর এক্সাম্পল অর্ডার যদি আমরা দেখি যে টি, ডি আর এইচ, এদের যদি প্লাস আই এফেক্ট দেখা হয় তাহলে প্লাস আই এফেক্ট টি এর বেশি হবে, তারপরে ডি, তারপরে এইচ। সেকেন্ড এক্সাম্পলটা যদি আমি দেখি, আমরা যদি এখানে লিখি সি টি থ্রি, দেন আমরা যদি লিখি সি ডি থ্রি, অ্যান্ড দেন আমরা যদি লিখি সি এইচ থ্রি, তাহলে প্লাস আই এফেক্টের অর্ডার কী হবে এখানে? তাহলে এখানে প্লাস আই এফেক্টের হবে সি টি থ্রির বেশি, তারপরে সি ডি থ্রি, তারপরে সি এইচ থ্রি। এগুলো আমরা সবই কী বলছি? প্লাস আই এফেক্টের কথা বলছি, প্লাস আই এফেক্টের কথা বলছি, তাদের অর্ডার বলছি আমরা প্লাস আই এফেক্টের। আচ্ছা, থার্ড হচ্ছে যদি আমি এরকম একটা লিখি যে সি এইচ টু, সি এইচ থ্রি প্রথমে, তারপরে যদি আমি লিখি সি এইচ টু ডি, তারপরে যদি আমরা লিখি সি এইচ ডি টু, আর তারপরে যদি আমরা লিখি সি ডি থ্রি, তাহলে যত আমরা ডি ইনক্রিজ করাবো তত তার প্লাস আই এফেক্ট বাড়বে। তাহলে এগুলোতে নিয়ে আশা করছি কোনো ডাউট নেই। এগুলোতে যত আমরা ডি ইনক্রিজ করবো, কারণ ডি এর ইন্ডাকটিভ এফেক্টটা কার থেকে বেশি? হাইড্রোজেনের থেকে বেশি। তো যত ডি বাড়বে তত তার ইন্ডাকটিভ এফেক্টও বাড়বে। 4 নম্বর এক্সাম্পলটা যদি আমরা দেখি, আমরা যদি এসআই এইচ থ্রি আর সি এইচ থ্রির মধ্যে কম্পেয়ার করি ইন্ডাকটিভ এফেক্টের প্লাস আই, এসআই এইচ থ্রি আর সি এইচ থ্রি, তো এসআই এইচ থ্রি আর সি এইচ থ্রির মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তো সিলিকনের ইলেকট্রোনেগেটিভিটি কম, তাহলে যার ইলেকট্রোনেগেটিভিটি কম সেই ইলেকট্রন ডোনেট করার টেন্ডেন্সিও কী থাকবে? বেশি থাকবে। তো এসআই এইচ থ্রির ইন্ডাকটিভ এফেক্টটা কী হবে? সি এইচ থ্রির থেকে বেশি হবে। এই অবধি কোনো ডাউট থাকলে বলুন। এই অবধি কোনো ডাউট থাকলে বলুন। আছে কোনো ডাউট? এই অবধি কোনো ডাউট আছে? একটু রেসপন্সিভ, একটু রেসপন্স করবেন, যদি না থাকে বলবেন নেই, তাহলে আরও সুবিধা হবে বুঝতে। ঠিক আছে ঠিক আছে, ওকে। ওকে, চলো নেক্সট। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে মাইনাস আই ইফেক্টের দিকে, মাইনাস আই গ্রুপ। মাইনাস আই গ্রুপের যদি আমরা অর্ডারটা লিখি, তাহলে প্রথমে আমরা অর্ডার লিখব মাইনাস আই গ্রুপের। তো মাইনাস আই গ্রুপের অর্ডার হবে, প্রথমে আমাদের আসবে হচ্ছে এন এফ থ্রি প্লাস, তারপরে আসবে হচ্ছে এন এমই থ্রি প্লাস, তারপরে আমাদের আসবে এন এইচ থ্রি প্লাস, তারপরে আমাদের আসবে এনও টু, তারপরে আসবে হচ্ছে সিএন, তারপরে আসবে হচ্ছে সি ডবল এইচ। সি ডবল এইচটাকে এভাবে লেখা হোক, সি ডবল এইচ। তারপরে আসবে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখানে একটুখানি ভালো করে জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন। এইটা হচ্ছে মাইনাস আই এফেক্টের অর্ডার। তো আমরা কি জানি যে কোনো গ্রুপের উপর যদি পজিটিভ চার্জ থাকে তো সেটা তো ইলেকট্রন উইথড্র করবে। তাহলে কোনো গ্রুপের উপর যদি পজিটিভ চার্জ থাকে তাহলে সে অবশ্যই কী হবে? প্লাস আই গ্রুপ হবে, তার মানে মাইনাস আই গ্রুপ হবে। তার মানে এই তিনটে হচ্ছে মাইনাস আই গ্রুপ যাদের উপর পজিটিভ চার্জ আছে। তো যে কোনো গ্রুপের উপর পজিটিভ চার্জ থাকা মানেই তারা মাইনাস আই গ্রুপ হিসেবে কাজ করবে। তাহলে ওটাই আমরা প্রথম নোটে লিখি। সো groups having positive charge, overall positive charge is a plus I group irrespective of
ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। সেখানে ইট ইজ মাইনাস আই গ্রুপ, সরি এটা কি লিখছি আমি, যদি প্লাস কারো ক্ষেত্রে থাকে তাহলে সেই ইলেকট্রন উইথড্র করবে, তাহলে সেটা সবসময় কী হবে, একটা মাইনাস আই গ্রুপ হিসেবে কাজ করবে। এই পার্টটাতে তো কোনো অসুবিধা নেই, কোনটায়, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, কারণ যত ইলেকট্রন নেগেটিভিটি বেশি হবে তত সে বেশি ইলেকট্রন উইথড্র করবে। তো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের মধ্যে ইলেকট্রন নেগেটিভিটি সবচেয়ে বেশি ফ্লোরিনের, তো ফ্লোরিন সবচেয়ে বেশি ইলেকট্রন উইথড্র করবে, তো ফ্লোরিনের ইন্ডাকটিভ এফেক্ট মাইনাস আই এফেক্ট সবচেয়ে বেশি হবে, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এখন একজন কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন যে স্যার এইখানে সিওএইচ গ্রুপের ইন্ডাকটিভ এফেক্ট মাইনাস আই এফেক্ট ফ্লোরিনের থেকে বেশি কী করে হয়? তো সিওএইচ গ্রুপের, তাহলে আমরা কি দেখছি যে সিওএইচ গ্রুপের যেটা ইন্ডাকটিভ এফেক্ট মাইনাস আই সেটা ফ্লোরিনের থেকে বেশি। তো সিওএইচ গ্রুপের মাইনাস আইটা ফ্লোরিনের থেকে বেশি হওয়ার পেছনে কারণ হচ্ছে যে ফ্লোরিনের একা ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কিন্তু সিওএইচ গ্রুপে আমাদের কাছে দুটো অক্সিজেন আছে, দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, তো এই দুজনে মিলে যতটা ইলেকট্রন উইথড্র করবে ফ্লোরিন একা তার থেকে কম ইলেকট্রন উইথড্র করতে পারবে। তাহলে সিওএইচ গ্রুপের মধ্যে যেহেতু দুটো স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, স্ট্রং ইলেকট্রোনেগেটিভ গ্রুপ আছে, তাই জন্যে সিওএইচ গ্রুপের যে ইন্ডাকটিভ এফেক্টটা সেটা ফ্লোরিনের থেকেও বেশি হয়ে যাবে, কারণ এখানে দুটো অক্সিজেন মিলে যখন ইলেকট্রনটাকে টানবে তখন সেটা একটা ফ্লোরিনের থেকে বেশি এফেক্ট দিয়ে টানবে, ওই জন্য সিওএইচ গ্রুপের ইন্ডাকটিভ এফেক্ট মাইনাস আই এফেক্ট যেটা ফ্লোরিনের থেকে বেশি হবে। এবার আরেকজন একটা কোয়েশ্চেন করতে পারে যে তাহলে সিএন এর সিওএইচ এর থেকে বেশি কী করে হলো? তো আমরা যদি সিএন দেখি, সি হচ্ছে সি ট্রিপল বন্ডেড, আর এইখানে হচ্ছে সি ডাবল বন্ডেড ও ওএইচ। তো আমরা যদি এই দুটো কার্বনের ক্ষেত্রে একটুখানি ইন্ডাকটিভ এফেক্ট, কার্বনের যদি আমরা হাইব্রিডাইজেশন দেখি, তাহলে সিওএইচ গ্রুপে যে কার্বনের হাইব্রিডাইজেশন, সেই কার্বনের হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp2, কিন্তু যদি সিএন এর কার্বনের হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp3, সিএন এর কার্বনের হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp। তাহলে আমরা এটা এর আগের দিনকে আলোচনা করলাম যে sp কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি sp2 এর থেকে বেশি, এবং এক্ষেত্রে আরও একটা স্ট্রং ইলেকট্রোনেগেটিভ, একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমও আছে। তো এই দুজনের মিলে এফেক্ট যেটা হবে, সেই এফেক্টটা কী হবে, বেশি এফেক্টিভ হবে কার থেকে, এই সিওএইচ গ্রুপের থেকে। কেন? কারণ sp কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি sp2 কার্বনের ইলেকট্রোনেগেটিভিটির থেকে বেশি। তো সিএন যে ফোর্সে ইলেকট্রনটাকে, যেভাবে ইলেকট্রনটাকে টানবে, সিওএইচ গ্রুপ তার থেকে কম পরিমাণে টানবে। তো এটার কারণ হচ্ছে এখানে sp কার্বনের জন্য। আচ্ছা, আর একটা জিনিস এখানে যদি আমরা দেখি, নাইট্রো, এই নাইট্রো গ্রুপের যদি আমরা স্ট্রাকচারটা দেখি, তাহলে নাইট্রো গ্রুপে অ্যাকচুয়ালি কীরকম হচ্ছে, এইখানে আমাদের কিন্তু নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ আছে, ওভারঅল গ্রুপটা নিউট্রাল, কিন্তু নাইট্রোজেনের উপর অ্যাকচুয়ালি পজিটিভ চার্জ আছে। তা নাইট্রোজেনের পজিটিভ চার্জ থাকার জন্য এটা বেশি ইলেকট্রন উইথড্র করবে দেন সিএন। তো এই অর্ডারটা এখানে এভাবেই আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং পয়েন্ট আলোচনা করা যায়। এই যে কোনো একটা গ্রুপ প্লাস আই গ্রুপ হবে কি মাইনাস আই গ্রুপ হবে, সেটা ডিপেন্ড করে সলভেন্ট পোলারিটির উপরে। সলভেন্ট পোলারিটির উপরেও এটা ডিপেন্ড করবে যে গ্রুপটা প্লাস আই গ্রুপ হিসেবে কাজ করবে না মাইনাস আই গ্রুপ হিসেবে কাজ করবে। আমি কয়েকটা এক্সাম্পল প্রথমে নিচ্ছি। আমরা যদি ও আর গ্রুপ নিই আর ও এইচ গ্রুপ নিই, আমরা ও আর ও এইচের মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে এখানে যেহেতু একটা আর গ্রুপ আছে, আর গ্রুপ কি, আর গ্রুপ তো আমরা জানি এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তো আর গ্রুপ যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়, তাহলে ওএইচ গ্রুপের ইন্ডাকটিভ এফেক্ট যেটা মাইনাস আই, ওএইচ গ্রুপের মাইনাস আই এফেক্টটা কী হবে, ও আর গ্রুপের থেকে বেশি হবে। আমরা যদি একটা ও এইচ আর একটা সিএল এর মধ্যে কম্পেয়ার করি, তো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তো ওএইচ গ্রুপের মাইনাস আই এফেক্টটা কী হবে, সিএল এর থেকে বেশি হবে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যদি আমরা এরকম গ্রুপ দেখি, আমরা যদি NH2 দেখি, আমরা যদি NHMe দেখি, আমরা যদি NMe2 দেখি, এই তিনটে গ্রুপের মধ্যে যদি আমরা দেখি, তাহলে যত আর গ্রুপ অ্যাটাচ হবে নাইট্রোজেনের সাথে, আর গ্রুপ তো ইলেকট্রন ডোনেটিং, তত তার ইলেকট্রন নেওয়ার ক্যাপাসিটি কী হয়ে যাবে, কমে যাবে। তো NH2 এর ক্ষেত্রে NH2 এর মাইনাস আই এফেক্টটা বেশি হবে NHMe2 এর থেকে, এর মাইনাস আই এফেক্টটা বেশি হবে NMe2 এর থেকে, NHMeটার বেশি হবে NMe2 এর থেকে। তাহলে যত আর গ্রুপ আমরা ইন্ট্রোডিউস করছি নাইট্রোজেনের মধ্যে, তার তত টেন্ডেন্সি ডিক্রিজ করবে ইলেকট্রন নেওয়ার। কিন্তু যখনই আমি এখানে একটা NMe3 করে দেবো,
যখনই NMe3 করে দেবো তখনই নাইট্রোজেনের উপরে চলে আসবে পজিটিভ চার্জ, আর যখনই নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ চলে আসবে এটা তখন একটা স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়ে যাবে। তাহলে এই অর্ডারটা আশা করছি বোঝা গেছে যে NMe3 প্লাসের উপরে NMe3 যখন চলে আসবে তখন নাইট্রোজেনের উপর পজিটিভ চলে আসবে। তাহলে এই তিনটে কেসে কি হচ্ছিল, এই তিনটে কেসে যত আমরা একটা একটা করে মিথাইল গ্রুপ অ্যাড করছিলাম তত টেন্ডেন্সি কি হচ্ছিল, নাইট্রোজেনে ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি কমে যাবে, কারণ নাইট্রোজেন অলরেডি মিথাইল থেকে ইলেকট্রন পাচ্ছে। তাহলে যেহেতু মিথাইল গ্রুপগুলো ইলেকট্রন ডোনেট করছে ওই জন্য নাইট্রোজেনের ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি কমে যাবে। কিন্তু যখনই আমি তিনটে মিথাইল অ্যাড করে দেবো নাইট্রোজেনে তখন নাইট্রোজেন হয়ে যাবে পজিটিভলি চার্জড, আর নাইট্রোজেন যদি পজিটিভলি চার্জড হয়ে যায় তাহলে সেই নাইট্রোজেন তখন ইলেকট্রন কী করবে, উইথড্র করবে স্ট্রংলি, তাহলে তখন সেটা ভেরি স্ট্রং -I গ্রুপ হিসেবে কাজ করবে। আশা করছি এটা বোঝা গেছে। এইবার এইখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমি আলোচনা করব, সেটা হচ্ছে কি যে যদি সলভেন্টের পোলারিটি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে। তো আমরা এটা একটু আগে দেখলাম যে সি ডাবল বন্ডেড OH এই গ্রুপটা একটা -I গ্রুপ হিসেবে কাজ করে, কিন্তু যদি সি ডাবল বন্ডেড O- আমরা নিই, এটাও আমরা দেখেছি যে এখানে নেগেটিভ চার্জেই চলে আসছে তখন সেটা একটা +I গ্রুপ হিসেবে কাজ করে। তো আমরা যদি COH গ্রুপকে ওয়াটারে দেখি, পোলার সলভেন্টের মধ্যে দেখি, তাহলে পোলার সলভেন্টের মধ্যে অক্সিজেনটা তো নেগেটিভ হয়ে যাবে, তাহলে পোলার সলভেন্টে যেটা +I গ্রুপ থাকবে, এই -I গ্রুপ থাকবে সেটা +I গ্রুপে কনভার্ট হয়ে যেতে পারে। তো আমরা যখন নন পোলার সলভেন্টে দেখব, তো যখন আমরা নন পোলার সলভেন্টে দেখব তখন যদি আমাদেরকে কেউ বলে যে OH আর Cl এর মধ্যে কে বেটার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তো অ্যান্সার হবে OH, কারণ O এর ইলেকট্রন নেগেটিভিটি বেশি। কিন্তু এটাই যদি আবার কেউ বলে যে পোলার সলভেন্টের মধ্যে কে বেটার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে তখন অ্যান্সার হয়ে যাবে Cl বেটার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কারণ পোলার সলভেন্টের মধ্যে ওটা হয়ে যাবে O-, আর O- যখন হবে তখন এটা +I গ্রুপ হয়ে যাবে, -I গ্রুপ নয়। তাহলে ওয়াটারে গ্রুপগুলোর যে টেন্ডেন্সি +I বা -I হওয়ার সেটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যদি কোশ্চেনে কিছু না বলা থাকে, if solvent not mentioned we have to consider polar solvent. If solvent is not mentioned we have to consider polar solvent. ওকে, ওয়াটার কনসিডার করতে হবে যদি কিছু বলে দেওয়া না থাকে। তাহলে কোনো একটা গ্রুপের নেচার পোলার হবে কি, আমি কোনো একটা গ্রুপের -I এফেক্ট বেশি হবে কি কম হবে সেটা সলভেন্টের পোলারিটির উপরেও ডিপেন্ড করবে। আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 4-এর মধ্যে, যে যদি কাউকে কখনো জিজ্ঞেস করা হয় যে CHO আর সি ডাবল বন্ডেড OH এই দুটোর মধ্যে কোনটা বেটার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কি আনসার হবে? একটুখানি এটা আনসার দেওয়ার চেষ্টা করুন তো, এইটার মধ্যে কি আনসার হবে? CHO অ্যান্ড COOH এই দুটোর মধ্যে কোনটা বেটার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ? CHO অ্যান্ড COOH এই দুটোর মধ্যে কোনটা বেটার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ? কি হতে পারে আনসার? COOH হবে তো স্যার? COOH হবে, এটাই আনসার সবাই বলবে, কিন্তু না, অ্যান্সার হচ্ছে CHO। CHO বেটার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে -I এফেক্ট যদি দেখি আমরা, -I হচ্ছে CHO। এর কারণটা হচ্ছে যে আমরা এটা এরকমভাবে অনেকে ভাবতে পারেন যে এখানে তো দুটো অক্সিজেন আছে, তাহলে দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, দুটো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে, তাহলে এটা বেটার ইলেকট্রন উইথড্র করবে। কিন্তু এখানে আমাদের একটু রেজোনেন্সের কনসেপ্টটাকে একটু লাগাতে হবে। তাহলে এখানে যখন ইলেকট্রন এটা উইথড্র করছে এখানে আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের না কোনো +M এফেক্ট আছে না -M এফেক্ট আছে, কিন্তু এখানে আছে অক্সিজেন। অক্সিজেন কী করবে, এখানে ইলেকট্রন ডোনেট করবে। তাহলে অক্সিজেনের টেন্ডেন্সি আছে একটু ইলেকট্রন ডোনেট করা থ্রু +M। তাহলে থ্রু +M যখন এই ইলেকট্রন ডোনেট করার চেষ্টা করবে তাহলে এর ইন্ডাকটিভ এফেক্টটা কী হয়ে যাবে, কমে যাবে। তো CHOর ইন্ডাকটিভ এফেক্ট COOH এর থেকে বেশি। আশা করছি এই কনসেপ্টটা নিয়ে কোনো ডাউট নেই। এইবার আমরা আসি এখানে আরেকটা ইন্টারেস্টিং জায়গায়, এই পার্টটা ইম্পর্টেন্ট।
এইখানে আমরা যদি দেখি NH3+ আর NMe3+, এই দুটো গ্রুপের মধ্যে NMe3+-এর ইন্ডাকটিভ এফেক্ট কি করে NH3+-এর থেকে বেশি হয়ে গেল? NMe3+-এর ইন্ডাকটিভ এফেক্ট NMe3+-এর তো কম হওয়ার কথা, কারণ Me ইলেকট্রন ডোনেট করে, তাহলে NMe3 তো লেস ইলেকট্রন উইথড্রয়িং হওয়ার কথা ছিল NH3 থেকে, কিন্তু দেখা যায় যে NMe3+ সেটা NH3+-এর থেকে বেটার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তো এইটা আমরা এবার আলোচনা করব। তাহলে কি হচ্ছে, এবারে যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, আচ্ছা এই এই লেকচারটা আর আগের লেকচারের মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স আছে। মানে আগে আমরা ইন্ডাকটিভ এফেক্টের যে লেকচার আমরা করেছি, সেটা হচ্ছে নিট প্রসপেক্টিভে, মানে সেটা এইচএস লেভেল প্রসপেক্টিভে। এবার আমরা একটু হায়ার লেভেলের দিকেই যাব আস্তে আস্তে। হ্যাঁ, তো এবারকার লেকচারগুলো কি হবে, একটু অন্যরকম হবে। ওই জন্য আগের ভিডিওগুলো আমি রেখে দিচ্ছি, মানে আগের লেকচারগুলো বা আগের পিডিএফগুলোও সেখানে থাকবে, আর তার সাথে এই যেটা নতুন জিনিস আমরা যেগুলো আলোচনা করব সেগুলোও কিন্তু ওর মধ্যে ইনক্লুড করে নিতে হবে। ঠিক আছে, তো আপনারা যদি পারেন তাহলে দুটো মিলিয়ে একটা যদি নোট বানাতে পারেন তো সেটা আরও বেটার হবে। আচ্ছা, তো এইখানে আমরা এই জিনিসটার ক্ষেত্রে দেখি যে কি বলছি, যে একটা কার্বন চেন আছে, এই কার্বন চেনের মধ্যে NMe3 আছে, NMe3+, আর একটা কার্বন চেন আছে, এই কার্বন চেনের মধ্যে আমাদের আছে NH3+। তো আমরা অর্ডারে যখন দেখলাম তখন আমরা দেখলাম যে NMe3+টা হচ্ছে বেটার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দ্যান NH3+। এই দুটোর মধ্যে বেটার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হচ্ছে NMe3। তো এটাকে আমরা কিভাবে এক্সপ্লেইন করব? আচ্ছা, এর আগের দিনকে আমরা একটা জিনিস আমরা পড়েছিলাম, সেইটা এখানে কাজে লাগবে। সেটা হচ্ছে যে যদি বন্ড অ্যাঙ্গেল যদি ইনক্রিজ করে, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হচ্ছে পার্সেন্টেজ এস ক্যারেক্টার। কোনো একটা অ্যাটমের পার্সেন্টেজ এস ক্যারেক্টার যত বাড়বে, হাইব্রিডাইজেশনের পার্সেন্টেজ এস ক্যারেক্টার যত বাড়বে, বন্ড অ্যাঙ্গেল তত বাড়বে। আর পার্সেন্টেজ এস ক্যারেক্টার যত বাড়বে তত তার ইলেকট্রন উইথড্রয়িং নেচার বাড়বে। তার মানে ইলেকট্রন উইথড্রয়িং নেচার সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। এটা কীরকমভাবে আমরা এক্সপ্লেন করেছিলাম, আমরা আরেকবার সেই জিনিসটা যদি একটুখানি দেখি, যে ধরুন এখানে একটা সেন্ট্রাল অ্যাটম আছে, আর এই সেন্ট্রাল অ্যাটম একটা বন্ড তৈরি করেছে, তো সেন্ট্রাল অ্যাটমের যদি ইলেকট্রোনেগেটিভিটি পার্সেন্টেজ ক্যারেক্টার যত বেশি হয় তত ইলেকট্রোনেগেটিভিটিও বেশি হয়, ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য অ্যাটমও ইনক্রিজ করে, ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটাও আমরা জানি। তো ইনিশিয়ালি যদি ইলেকট্রোনেগেটিভিটি যদি কম থাকে তাহলে ইলেকট্রন পেয়ারটা ধরুন এখানে আছে, তাহলে ইলেকট্রন পেয়ারটা যখন এখানে থাকবে তখন এই দুটোর মধ্যে রিপালশনটা ধরে নিচ্ছে তুলনামূলকভাবে কম হবে। এখন যদি এই সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে, তাহলে সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যদি ইনক্রিজ করে, তাহলে এই যে ইলেকট্রন পেয়ারটা এবার তারা কাছাকাছি সরে আসবে, কার দিকে? এই অ্যাটমের দিকে সরে আসবে। আর অ্যাটমের দিকে যদি সরে আসে তাহলে এই দুটোর মধ্যে রিপালশন বাড়বে ইলেকট্রনের মধ্যে, তো বন্ড অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? বন্ড অ্যাঙ্গেল ইনক্রিজ করে যাবে। তো বন্ড অ্যাঙ্গেল ইনক্রিজ করে যাবে। তো বন্ড অ্যাঙ্গেলের সাথে ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য অ্যাটম রিলেটেড, এবং সেই সঙ্গে পার্সেন্টেজ এস ক্যারেক্টারও রিলেটেড। আর পার্সেন্টেজ এস ক্যারেক্টার যত বাড়বে ইলেকট্রন উইথড্রয়িং নেচারও তত বাড়বে। এবার এই দুটো গ্রুপের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম কেসটাতে যদি আমরা দেখি, তাহলে প্রথম কেসটাতে আমাদের এখানে আছে হচ্ছে Me3 গ্রুপ, CMe3, Me হচ্ছে বিগার সাইজের গ্রুপ। আর এইখানে আমাদের যে কার্বন চেনটা আছে, এই কার্বন চেনটার সাথে আমরা যদি এই Me3 গ্রুপের যদি আমরা দেখি, তাহলে এদের মধ্যে রিপালশনটা বেশি হবে। তাহলে এই যে বন্ড অ্যাঙ্গেলটা, এই বন্ড অ্যাঙ্গেলটাকে যদি আমি θ1 ধরি, আর এখানে সেক্ষেত্রে আছে হাইড্রোজেন, আর এই গ্রুপটার সাথে হাইড্রোজেনের ইন্টারাকশনটা কী হবে? রিপালশনটা কী হবে? কম হবে। তাহলে এই বন্ড অ্যাঙ্গেলটাকে যদি আমি θ2 ধরি, তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে θ1টা হচ্ছে θ2 এর থেকে বেশি। তাহলে বন্ড অ্যাঙ্গেল কোনটার বেশি হবে? বন্ড অ্যাঙ্গেল প্রথম ক্ষেত্রে বেশি হবে। আর যত বন্ড অ্যাঙ্গেল বাড়বে তত পার্সেন্টেজ এস ক্যারেক্টার বাড়বে। পার্সেন্টেজ এস ক্যারেক্টার যত বাড়বে তত সেটা বেটার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করবে, কারণ তত তার ইলেকট্রন নেগেটিভিটি অ্যাটমটার বেশি হবে। তাহলে দুটো ক্ষেত্রেই কার্বনের উপর, নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ আছে,
দুটো ক্ষেত্রেই নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ আছে, কিন্তু প্রথম ক্ষেত্রে যেহেতু বন্ড অ্যাঙ্গেলটা বেশি, এই নাইট্রোজেনের যে এই বন্ডটা আছে এই বন্ডের মধ্যে এস ক্যারেক্টার, ওই হাইব্রিড অরবিটালের মধ্যে এস ক্যারেক্টার বেশি হয়ে যাবে। যেটা আমরা এখানেও দেখেছিলাম যে আমাদের যদি sp3 হাইব্রিডাইজেশন হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল হয় 109.5 ডিগ্রি, যখন sp2 হয় তখন বন্ড অ্যাঙ্গেল হয় 120 ডিগ্রি, যখন sp কার্বন হয় তখন বন্ড অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি। তাহলে বন্ড অ্যাঙ্গেলটা যত এস ক্যারেক্টার বাড়ে তত বেশি হয়ে যায়, আর এখানে বন্ড অ্যাঙ্গেল θ1টা বেশি দেন θ2, আর এই জন্যই θ1টার বেশি হওয়ার জন্য এই যে গ্রুপটা, এই গ্রুপটার ইন্ডাকটিভ এফেক্ট, তার মানে NMe3+ ইন্ডাকটিভ এফেক্ট বেশি হবে NH3+ থেকে। এইখানে কোনো ডাউট? কিন্তু যদি আমরা আবার এর মধ্যে একটাও হাইড্রোজেন দিয়ে দিই তার ইন্ডাকটিভ এফেক্ট কিন্তু কম হবে। যদি একটাও হাইড্রোজেন থাকে তাহলে সেই একটা হাইড্রোজেনের জন্য কি হবে, তার ইন্ডাকটিভ এফেক্ট, তার রিপালশনটা তত বেশি এফেক্টিভ হবে না, বন্ড অ্যাঙ্গেলটা তত বেশি চেঞ্জ হবে না। ওই জন্য একটা হাইড্রোজেনও যদি থাকে তাহলে তার ইন্ডাকটিভ এফেক্ট NH3 থেকে কম হবে। মাইনাস এই এফেক্টের কথা কিন্তু আমরা আলোচনা করছি। এই অবধি কোনো ডাউট থাকলে বলুন। এই টপিকটা বুঝতে পেরেছেন কিনা বলুন। এই টপিকটা হচ্ছে ইম্পর্ট্যান্ট এখানে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে কি করে এই NMe3টা এই মিডিলে চলে এলো। এবার NF3-র ক্ষেত্রে কী হবে? NF3 তো সাইজ ছোট, আর NF3 যেহেতু সাইজ ছোট, আর NF3-র ক্ষেত্রে এগুলো হাইলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ফ্লোরিন হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তো সেক্ষেত্রে সেই রিপালসিভ ফোর্সটার ওই ব্যাপারটা অত বেশি এফেক্টিভ হবে না। এখানে ডাইরেক্টলি তিনটে স্ট্রংলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ফ্লোরিন কানেক্টেড থাকার জন্য NF3+ এর ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে। তো আশা করছি যে এই অর্ডারটা আমরা বুঝতে পেরেছি, যে এই অর্ডারটা, যে অর্ডারটা খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। ডাইরেক্টলি এই অর্ডারটাও জিজ্ঞেস করে অনেক সময় যে ইন্ডাকটিভ এফেক্টের অর্ডারটা কী হবে। কোনো ডাউট? এই অবধি কোনো ডাউট আছে? ঠিক আছে। ওকে। স্যার তো এই বলছি ওই পার্টটা যে ইম্পর্টেন্ট। ব্যাপারটা, ওই হ্যাঁ যেটা আপনি আগের দিনও বলছিলেন, ওটা কি হ্যাঁ। বেন্টস রুলের মধ্যে পড়ছে? ওই যে কোনটা? ধরুন ওই ইলেকট্রোনেগেটিভিটির জন্য হুম। যদি ইলেকট্রন পেয়ার দুটো কাছাকাছি চলে আসে তাহলে তাহলে তাদের মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা রিপালশন বেড়ে বাড়বে। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাপারটা, ওটা কি বেন্টস রুলের মধ্যে পড়ছে? বেন্টস রুল, হ্যাঁ বেন্টস রুলেও এরকম একটা কথাই আছে। বেন্টস রুলেও এই কথাটাই আছে যে যদি বন্ড অ্যাঙ্গেলটা ওইরকম করে ডিসাইড হয়, তো আমরা সেটা আসবো পরে কেমিক্যাল বন্ডিংয়ের দিকে। ঠিক এখন আছে, আপাতত হ্যাঁ। একটা সিম্পলভাবে আমরা আলোচনা করলাম যে ইলেকট্রন যখন কাছাকাছি সরে আসবে তখন বন্ড অ্যাঙ্গেলটা বাড়বে। রিপালশন হবে। আর হুম। বন্ড অ্যাঙ্গেলটা যত বাড়বে তার মানে ইলেকট্রন কাছাকাছি কখন সরে আসবে, যখন আমাদের অরবাইটালগুলো, আমরা এর আগের দিন এটা আলোচনা করেছিলাম যে অরবাইটালগুলো যখন এস ক্যারেক্টার যত বেশি হয় তার মানে অরবাইটালটা স্ফেরিক্যাল নেচার বেশি হবে। তো এই যে এইখানে আলোচনা করেছিলাম যে যখন এস ক্যারেক্টারটা বাড়বে তখন অরবাইটালটা স্ফেরিক্যাল নেচার বেশি হবে, তার মানে তখন বন্ডটা শর্টার ডিস্টেন্সের হবে। বন্ড যত শর্টার হবে ইলেকট্রন তত কাছাকাছি থাকবে, আর ইলেকট্রন যত কাছাকাছি থাকবে তত রিপালশন বাড়বে। ঠিক আছে? তো মোটামুটি এই কয়েকটা জিনিসই ইন্ডাকটিভ এফেক্ট থেকে জানতে হবে। মেইনলি হচ্ছে দুটো পয়েন্ট, এক হচ্ছে যে সলভেন্টের পোলারিটির উপরে ইন্ডাকটিভ এফেক্ট চেঞ্জ হয়ে যেতে পারে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এইখানকার এই ইম্পর্টেন্ট জায়গাটা, প্লাস আই মাইনাস আই ইফেক্টের ক্ষেত্রে এই ইম্পর্টেন্ট জায়গাটা দেখতে হবে। সিএইচও সিডব্লিউএইচ এর মধ্যে এই ইফেক্টটা দেখতে হবে, এটাও একটা ইম্পর্টেন্ট জায়গা। ওআর ওএইচ এর মধ্যে ইন্ডাকটিভ এফেক্ট কীভাবে চেঞ্জ হয়, ওইসিএল এর মধ্যে পোলারিটির সাথে কীভাবে চেঞ্জ হবে সেটাও দেখতে হবে। ওআর ওএইচও পোলারিটির সাথে চেঞ্জ হয়ে যাবে সেটাও দেখতে হবে, কারণ এই হাইড্রোজেনটা অ্যাসিডিক হবে ওয়াটারে, কিন্তু এখানে কোনো অ্যাসিডিক হাইড্রোজেন নেই। তাই যখন আমরা ওয়াটারে দেখব তখন এই গ্রুপটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাস হয়ে গেলে তখন এটা প্লাস আই হয়ে যাবে, তখন মাইনাস আই এফেক্টটা এর বেশি হবে এর তুলনায়। ঠিক আছে? তো এই জিনিসগুলো একটুখানি আমাদেরকে দেখতে হবে। পজিটিভ চার্জ যদি চলে আসে তো মাইনাস আই এফেক্ট। তো মোটামুটি একটা আইডিয়া আমাদের তৈরি হয়েছে যে এরকম করেই আমরা এটাকে দেখব ইন্ডাকটিভ এফেক্টের ক্ষেত্রে। এবারে আমরা যে জিনিসটা একটু আলোচনা করব সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন। ইন্ডাকটিভ এফেক্টে আমরা যদি দেখি, ইন্ডাকটিভ এফেক্টের থেকেও আমাদের কাছে আরও ভালো এফেক্ট আছে হাইপার কনজুগেশন, আরও ভালো এফেক্ট আছে রেজোনেন্স, আরও ভালো এফেক্ট আছে ইলেকট্রোম্যাটিক এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্টে খুব একটা বেশি অ্যাপ্লিকেশন আমাদের নেই, কিন্তু তবু আমরা কয়েকটা অ্যাপ্লিকেশন আমরা একটু আলোচনা করছি, আর কয়েকটা আমি এমনি লিখে দেবো, সেগুলো একবার করে বাড়িতে একবার দেখে নেবেন। তো প্রথমে আমরা এখানে আলোচনা করছি হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইন্ডাকটিভ এফেক্ট। অ্যাপ্লিকেশন অফ ইন্ডাকটিভ এফেক্ট।
তো আমরা যদি ইন্ডাকটিভ এফেক্টের অ্যাপ্লিকেশান দেখি, 3 ধরনের কম্পাউন্ডের প্রথমে আমরা আলোচনা করি। এক হচ্ছে ফ্রি রেডিক্যাল, যেটাকে আমরা ফ্রি রেডিক্যাল বলি। তো এটা হচ্ছে আমাদের ফ্রি রেডিক্যাল। আমরা কার্বো ক্যাটায়নের দেখতে পারি, তাহলে কার্বো ক্যাটায়ন। আর কার্বন আয়ন। প্রথমে আমরা এই তিনটের ক্ষেত্রে যদি কম্পারেটিভ আলোচনা করি, প্রথমে আমরা দেখব বন্ড পেয়ার, কটা করে বন্ড পেয়ার আছে। তাহলে এখানেও 3টে বন্ড পেয়ার আছে, এখানেও 3টে বন্ড পেয়ার আছে, এখানেও 3টে বন্ড পেয়ার আছে। বন্ড পেয়ার মানে কটা বন্ড তৈরি করেছে, তাহলে 3টে হাইড্রোজেনের সঙ্গে 3টে বন্ড তৈরি করেছে। আমরা যদি লোন পেয়ার দেখি, তাহলে এখানে কোনো লোন পেয়ার নেই, কারণ একটা ফ্রি ইলেকট্রন আছে, একটাই সিঙ্গেল ইলেকট্রন আছে, লোন পেয়ার কিছু নেই। এখানেও কোনো লোন পেয়ার নেই, কিন্তু এখানে একটা লোন পেয়ার আছে। আমরা যদি ভ্যাকান্ট অরবিটালের কথা দেখি, তাহলে আমরা এখানে লিখছি ভ্যাকান্ট অরবিটাল, নাম্বার অফ ভ্যাকান্ট অরবিটাল। এর ক্ষেত্রেও কোনো ভ্যাকান্ট অরবিটাল নেই। কার্বোক্যাটায়নের ক্ষেত্রে একটা ভ্যাকান্ট অরবিটাল থাকে, আর CH3 এর ক্ষেত্রেও কোনো ভ্যাকান্ট অরবিটাল নেই। আমরা যদি আনপেয়ার্ড ইলেকট্রনের কথা বলি, যে কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এক্ষেত্রে আমাদের একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা যেটা ফ্রি রেডিক্যাল তৈরি করছে সেটা আনপেয়ার্ড ইলেকট্রন। এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, আর এখানেও আমাদের কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, এটা পেয়ার্ড ইলেকট্রন আছে। আমরা যদি ভ্যালেন্স ইলেকট্রন দেখি, ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন এখানে হবে 3টে বন্ড পেয়ার, মানে 3 দুগুণ 6টা ইলেকট্রন, আর একটা আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে টোটাল 7টা ইলেকট্রন। এখানে যদি আমরা দেখি টোটাল 6টা ইলেকট্রন, আর এখানে যদি আমরা দেখি টোটাল 8টা ইলেকট্রন। এবার আমরা যদি এদের ভ্যালেন্স ইলেকট্রন আমরা দেখলাম, তাহলে এবার আমরা যদি এদের 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 স্ট্যাবিলিটি দেখি, এদের স্ট্যাবিলিটি দেখি, 7টা ইলেকট্রন কথাটা মানে হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, কারণ 8টা ইলেকট্রন থাকতে হয় জেনারেলি অক্টেট কমপ্লিটের জন্য। এটাও আমাদের কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট। আর এইখানে নেগেটিভ চার্জ আছে, 8টা ইলেকট্রন আছে, আমরা এটাকে ইলেকট্রন রিচ হিসেবে কনসিডার করব। ইলেকট্রন রিচ অর ইলেকট্রন আমি কি বলবো, যে এক্স্যাক্ট 8টা ইলেকট্রন থাকার কথা, 8টা ইলেকট্রন আছে। আমরা যদি এই তিনটেরই যদি স্টেবিলিটি কম্পেয়ার করি, আমরা স্টেবিলিটি যদি দেখি, তাহলে যারা ইলেকট্রন ডেফিসিয়েন্ট তাদের স্টেবিলিটি ডিপেন্ড করবে যে যদি তাদের মধ্যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, তাহলে যত ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকবে তত স্টেবিলিটি বাড়বে, আর যত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে তত স্টেবিলিটি কমবে। সিম্পল থিং। এটার ক্ষেত্রে কার্বোক্যাটায়নও ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাহলে এর ক্ষেত্রে যত ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকবে তত স্টেবিলিটি বাড়বে, আর যত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে তত স্টেবিলিটি কমবে, তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল টু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। কিন্তু যেটা কার্বন আয়ন, কার্বন আয়নের স্টেবিলিটি ডিপেন্ড করবে যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল ইলেকট্রন ডোনেটিং গ্রুপের সাথে। তাহলে যত ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকবে তত কম স্টেবল হবে, আর যত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে তত বেশি স্টেবল হবে। তাহলে এই ক্ষেত্রে শুধু উল্টো হবে, বাকি কার্বোক্যাটায়ন আর ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে একই রকমের আমরা নেচার আমরা পাবো। ঠিক আছে, তাহলে এবার আমরা কিছু এক্সাম্পল দেখব। এক্সাম্পল আমরা দেখব, এক এক করে আমরা কিছু এক্সাম্পল দেখব। তাহলে প্রথম এক্সাম্পল, আমাদের কাছে যদি থাকে CH3 ডট CH2 ডট, এখানে একটা D, CHD2, আর এখানে যদি আমাদের থাকে হচ্ছে CD3। সেকেন্ড হচ্ছে সেম এক্সাম্পল উইথ কার্বোক্যাটায়ন, তার মানে CH3 প্লাস CH2D প্লাস CHD2 প্লাস and CD3 plus. Same example with carbon ion, CH3 minus CH2D minus CHD2 minus and CD3 minus. তাহলে আমরা কি দেখলাম, যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি থাকে, ডি হচ্ছে হাইড্রোজেনের থেকে বেটার ইলেকট্রন ডোনেটিং, তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি থাকে তাহলে ফ্রি রেডিক্যাল আর কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ইনক্রিজ করে, তাহলে এখানে ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি ইনক্রিজ করবে,
কার্বোক্যাটায়নের ক্ষেত্রে স্টেবিলিটি ইনক্রিজ করবে, কিন্তু যদি আমরা কার্বন আয়ন দেখি তাহলে সেক্ষেত্রে স্টেবিলিটি ডিক্রিজ করবে। এটা নিয়ে কোনো ডাউট নেই আশা করছি। একবার দেখুন, যদি মনে হয় কোথাও ডাউট তাহলে বলবেন। 4 নম্বর এক্সাম্পল দেখুন, আস্তে আস্তে এক্সাম্পলের লেভেল বাড়বে। 4 নম্বর এক্সাম্পল দেখুন। 4 নম্বর এক্সাম্পলটা হচ্ছে CH3 ডট CD3 ডট অ্যান্ড CT3 ডট ফ্রি রেডিক্যাল নিলাম। ঠিক একই রকমভাবে আমি CH3 প্লাস CD3 প্লাস অ্যান্ড CT3 প্লাস নেব, কার্বোক্যাটায়ন নেব। একই রকমভাবে আমি CH3 মাইনাস CD3 মাইনাস অ্যান্ড CT3 মাইনাস নেব, কার্বন আয়ন নেব। একই রকমভাবে স্টেবিলিটি অর্ডার আমরা বলতে পারবো। আমরা জানি কি, আমরা জানি যে যদি হাইড্রোজেনের থেকে ডিউটেরিয়ামের ডোনেটিং পাওয়ার বেশি, তার থেকে ট্রিশিয়ামের ডোনেটিং পাওয়ার আরও বেশি, তাহলে CH3 এটা হচ্ছে রেডিক্যাল, রেডিক্যালের ক্ষেত্রে যত ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকবে তত স্টেবিলিটি কী হবে, বেশি হবে। তাহলে এক্ষেত্রে স্টেবিলিটি ইনক্রিজ করবে। কার্বোক্যাটায়নের ক্ষেত্রে স্টেবিলিটি ইনক্রিজ করবে, কিন্তু যদি আমরা কার্বন আয়নের ক্ষেত্রে নেই তাহলে স্টেবিলিটি ডিক্রিজ করবে। কোনো ডাউট? আশা করছি এগুলো নিয়ে কোনো ডাউট নেই, কোথাও বুঝতে কোনো অসুবিধা নেই। 7 নম্বর এক্সাম্পল দেখুন। এক্সাম্পলের লেভেল আস্তে আস্তে আমরা ইনক্রিজ করব। জাস্ট বেসিক জায়গা থেকে শুরু করব, ধীরে 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 আমরা এগোবো, সমস্ত পয়েন্টই আমরা ডিসকাস করে নেব। 7 নম্বর পয়েন্ট, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি যে অর্গানিক কেমিস্ট্রি প্রথম থেকে লাস্ট অবধি যদি আমরা পুরোটা কমপ্লিট করি তাহলে কোনো কোশ্চেনই আমাদের আটকাবে না। যে কোনো কোশ্চেনই আসুক না কেন আমরা সেগুলো সলভ করতে পারবো। ওকে, নেক্সট এক্সাম্পলটা দেখি। নেক্সট এক্সাম্পলটা হচ্ছে আমাদের কাছে আছে CH3 CH2 ডট, তারপরে আমাদের কাছে আছে CH2 ডাবল বন্ড CH ডট, তারপরে আমাদের কাছে আছে CH ট্রিপল বন্ড C ডট, এবং এটাই 8 নম্বরে কার্বোক্যাটায়ন CH3 CH2 প্লাস, এখানে হচ্ছে CH2 ডাবল বন্ড CH প্লাস, আর এখানে হচ্ছে HC ট্রিপল বন্ড C প্লাস। সেম এক্সাম্পল 9 নম্বরে আমরা দেখব উইথ কার্বন আয়ন CH3 CH2 মাইনাস, CH2 ডাবল বন্ড CH মাইনাস, CH আর HC জেনারেলি আমরা লিখি না, এটা মাইনাস, HC ট্রিপল বন্ড C মাইনাস, এটাকেও আমি HC করে দিই। ওকে, এইবার এখানে আমাদের আলোচনার বিষয় আছে। এবার আমরা দেখছি ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যালে যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে তাহলে স্টেবিলিটি কী হয়, ইনক্রিজ করে। তো এখানে আমরা দেখছি এটা হচ্ছে আমাদের কার্বন হচ্ছে sp3, এই কার্বনটা আমাদের হচ্ছে sp2, এই কার্বনটা আমাদের হচ্ছে sp। তাহলে যত পার্সেন্টেজ এস ক্যারেক্টার বাড়ে তত ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি বাড়ে। তাহলে এটা ইলেকট্রন ডোনেটিং, এগুলো উইথড্রয়িং, তাহলে ডোনেটিং যত থাকবে তত স্টেবিলিটি বেশি কম্প্যারেটিভলি। এখানেও কার্বোক্যাটায়নও তাই হবে, যত ডোনেটিং তত স্টেবিলিটি বেশি। কার্বন আয়নের ক্ষেত্রে কী হবে, যত উইথড্রয়িং তত স্টেবিলিটি বেশি, তার মানে উল্টো স্টেবিলিটি হবে। তো এইটা ইম্পর্ট্যান্ট। তার মানে নেগেটিভ চার্জটা যদি sp কার্বনের উপরে থাকে তার স্টেবিলিটি বেশি হবে, নেগেটিভ চার্জটা যদি sp2 কার্বনের উপরে থাকে তার তুলনায়, আর নেগেটিভ চার্জটা যদি sp3 কার্বনের উপরে থাকে তার তুলনায়। এটা ইম্পর্ট্যান্ট খুবই, যে যত ইলেকট্রোনেগেটিভ কার্বন হবে, আমরা এর আগের দিনই আলোচনা করেছিলাম যে sp কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি sp2 এর থেকে বেশি, sp2 এর ইলেকট্রোনেগেটিভিটি sp3 এর থেকে বেশি। যত পার্সেন্টেজ এস ক্যারেক্টার বেশি হবে তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। তো ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে তত কার্বন আয়নের স্টেবিলিটিও তত বাড়বে। তাহলে ওই জন্যে যখন কার্বন আয়নটা ডাইরেক্ট sp কার্বনের উপর থাকবে তত স্টেবিলিটি বেশি। অথবা আমরা এখান থেকে বলতে পারি যে এইটা sp কার্বন ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার বেশি, তো ওটার স্টেবিলিটি ইনক্রিজ করে দেবে। এটা sp2 কার্বন, এটা sp3 কার্বন, ইলেকট্রন ডোনেটিং, তো স্টেবিলিটি ডিক্রিজ করে দেবে। তো দুরকমভাবে বলা যেতে পারে এটার অ্যান্সার। আচ্ছা, 10 নম্বর। 10 নম্বরে আমরা এক্সাম্পল নেব এটা, এখানে রেডিক্যাল। 10 নম্বর আর এই এক্সাম্পলটার মধ্যে বিশেষ কোনো ডিফারেন্স নেই। ঠিক একই রকমভাবে 11 নম্বরে হবে, এগুলোই সবগুলো কার্বোক্যাটায়ন। আর 12 নম্বরে আমরা এগুলোই নেব উইথ
কার্বন আয়ন। স্টেবিলিটি অর্ডার আমরা এবার কিভাবে দেখব, একই রকমভাবে আমরা স্টেবিলিটি অর্ডার দেখব। এবার একটু ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমি এখানে একটুখানি আলোচনা করতে চাইছি, এই জিনিসটা একটুখানি দেখুন। যখন ফ্রি রেডিক্যাল থাকবে তখন এইখানে হচ্ছে দুটো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, দুদিক থেকে দুটো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এইখানে যে ফ্রি রেডিক্যালটা আছে সেখানে একদিক থেকে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, কিন্তু এই কার্বনটার হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp2, তাহলে sp2 ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের মতো কাজ করবে। আর এইখানে যে ফ্রি রেডিক্যালটা আছে এই কার্বনের দেখুন এই দিকেও sp2 আবার এই দিকেও sp2, তাহলে দুদিক থেকে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যখন, তাহলে এখানেও এই কার্বনটাও sp2 আছে, আবার এই দিকের কার্বনটাও sp2 আছে, তাহলে এখানে দুটো sp2 কার্বন দুদিক থেকে ইলেকট্রন উইথড্র করছে। আর আমরা জানি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি থাকে ফ্রি রেডিক্যাল স্টেবিলিটি কমে যায়। তাহলে ফ্রি রেডিক্যাল স্টেবিলিটি যদি দেখি সব থেকে বেশি হবে এটা, তারপরে এটা, তারপরে এটা। এক্স্যাক্টলি সেম অ্যান্সার ফর কার্বোক্যাটায়ন অ্যান্ড লজিকও সেম। কিন্তু কার্বন আয়নের ক্ষেত্রে আমরা কি দেখব, কার্বন আয়নের ক্ষেত্রে যত ইলেকট্রন ডোনেটিং একই লজিক, তাহলে এখানে যখন ইলেকট্রন ডোনেটিং থাকবে স্টেবিলিটি কম হবে। এখানে একদিকে ডোনেটিং একদিকে উইথড্রয়িং, তো স্টেবিলিটি বাড়বে। আর এখানে দুদিকেই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করছে, বিকজ এই কার্বনটা আর এই কার্বনটা এই দুটোরই হাইব্রিডাইজেশন কি sp2। sp2 কার্বনের তুলনামূলকভাবে ইলেকট্রন উইথড্রয়িং নেচারটা বেশি থাকবে, তো স্টেবিলিটি অর্ডার তখন উল্টে যাবে। কোনো ডাউট লাস্টেরটাতে? ঠিক আছে স্যার। ওকে, নেক্সট এক্সাম্পল আমরা নিচ্ছি 13 এক্সাম্পলে আমি নিচ্ছি এরকম MECH2 ডট দেন FCH2 ডট দেন F2CH2 dot and then F3CH2 dot, same 14 same 15 with carbocation, এটা আমি আর লিখছি না, with carbocation and with ফ্রি রেডিক্যাল কার্বোক্যাটায়ন কার্বন আয়ন, তিনটেই দেখতে হবে। তো এক্ষেত্রে আমরা কি দেখব, যে যত ফ্লুরিন অ্যাড হবে তত তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হলে স্টেবিলিটি কী হয়ে যাবে, কমে যাবে। এটাও ঠিক সেম হবে ফর কার্বোক্যাটায়ন, বাট কার্বন আয়নের ক্ষেত্রে হয়ে যাবে উল্টো। আমি আর লিখলাম না। নেক্সট 16 এক্সাম্পলটা আমরা দেখব হচ্ছে এরকম, যে CH3CH2 ডট ফ্রি রেডিক্যাল আমরা দেখছি, এখানে আমরা লিখছি ClCH2CH2 ডট, এখানে আমরা লিখছি FCH2CH2 ডট, আর এখানে আমরা নিচ্ছি NO2CH2CH2 ডট। তাহলে আমাদের কি হচ্ছে, এখানে গ্রুপের আমরা প্রথমটা প্লাস আই মাইনাস আই মাইনাস আই মাইনাস আই মাইনাস আই এফেক্ট ইনক্রিজ করছে, তো স্টেবিলিটি কী হবে, ডিক্রিজ করবে। ঠিক একই রকমভাবে 17 ফর কার্বোক্যাটায়ন 18 ফর কার্বন আয়ন আমরা লিখে নেব। নেক্সট যাই, 19টা ইম্পর্ট্যান্ট আছে। তাহলে আমি এখানে লিখছি CH2 দেন CH2 দেন এখানে আছে NMe3 প্লাস কার্বোক্যাটায়ন, আর এই রেডিক্যালটা আমার আছে এখানে ফ্রি রেডিক্যালটা, সেটা কার্বোক্যাটায়নও হতে পারে আবার অ্যানায়নও হতে পারে। তাহলে প্রথমে ফ্রি রেডিক্যালটা এখানে নিয়েছি আমি। আচ্ছা, নেক্সট এক্সাম্পলটাতে CH2 NMe3 প্লাস ফ্রি রেডিক্যালটা এখানে। তারপরের এক্সাম্পলটাতে CH2 এটা হয়ে যাবে CH3, এটা হয়ে যাবে CH। আচ্ছা, এটাকে একটুখানি কারেক্ট করি, এটা হয়ে যাবে CH3, এটা হয়ে যাবে CH, এইখানে রেডিক্যালটা। এর হচ্ছে CH3 CH2 CH, এখানে রেডিক্যাল CH2 NMe3 প্লাস, আর একটা হচ্ছে CH3 CH2 CH, এখানে রেডিক্যাল NMe3 প্লাস। তাহলে কোনটা, এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ,
19-এরটা। তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা যদি যত রেডিক্যালের কাছে থাকবে তত তার এফেক্ট বেশি হবে। এটা রেডিক্যাল থেকে অনেক দূরে, তাহলে এর স্টেবিলিটি সবচেয়ে বেশি। তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, আশা করছি কোনো ডাউট নেই। সেম এক্সাম্পল আমরা লিখব ফর কার্বোক্যাটায়ন, কারণ কার্বোনায়নের ক্ষেত্রে স্টেবিলিটি ইনক্রিজ করবে। 20 and 21 ফর কার্বোক্যাটায়ন। নেক্সট আসি 22। 22টা হচ্ছে ইম্পর্টেন্ট। 22তে আমি নিচ্ছি এখানে ফ্রি রেডিক্যাল। দেন নেক্সট এক্সাম্পলটাতে আমি এখানে একটা CD3 অ্যাড করছি, এখানে ফ্রি রেডিক্যাল। অ্যান্ড দেন নেক্সট এক্সাম্পলটাতে আমি এখানে অ্যাড করছি CD3, এখানে CD3, এখানে ফ্রি রেডিক্যাল। অ্যান্ড নেক্সট এক্সাম্পলটাতে আমি অ্যাড করছি সবগুলোই CD3। আমরা এখানে এমন এক্সাম্পল নিচ্ছি যেখানে শুধুমাত্র ইন্ডাকটিভ এফেক্টই অ্যাপ্লিকেবল, আর কোনো কিছু কিন্তু অ্যাপ্লিকেবল আমরা করছি না। শুধু ইন্ডাকটিভ এফেক্ট দিয়েই কিন্তু আমরা এই জিনিসটাকে দেখছি। রেজোনেন্সও নেই কোথাও, হাইপার কনজুগেশনও আছে, কিন্তু একই রকম হাইপার কনজুগেশন আছে। এমন এক্সাম্পল আমরা নিচ্ছি যেখানে একই রকম হাইপার কনজুগেশন আমরা ইউজ করছি। আমরা ইন্টারমিডিয়েটের স্টেবিলিটি এরপরে যখন ফাইনালি যখন আমরা ইন্টারমিডিয়েট নিয়ে আলোচনা করব, তখন ইন্টারমিডিয়েটের স্টেবিলিটি নিয়েও আমরা আলোচনা করব। তো এটা আমরা এখানে দেখলাম। তো এক্ষেত্রে কী হবে, স্বাভাবিক আমরা জানি CD3 গ্রুপের প্লাস আই এফেক্ট বেশি। তাহলে এখানে দুটো CD3 গ্রুপ আছে, এখানে 3টে CD3 গ্রুপ আছে, তাহলে স্টেবিলিটি ইনক্রিজ করবে। ঠিক একই রকমভাবে 23rd-এ আমরা কার্বোক্যাটায়ন দেখব, কার্বোক্যাটায়নের স্টেবিলিটিও সেম হবে। ঠিক একই রকমভাবে 24th-এ যদি আমরা মাইনাস চার্জ দেখি নেগেটিভ, তার স্টেবিলিটি অর্ডার উল্টে যাবে। 25-এ আমাদের কাছে আছে CH3CH2 ডট CH3CH ডট CH3, আর এটা হচ্ছে CH3C ডট CH3CH3। স্বাভাবিক বেটার গ্রুপ, স্টেবিলিটি বেশি। 26-এ কার্বোক্যাটায়ন, 27-এ কার্বনায়ন। নেক্সট 28-এ আমরা দেখব হচ্ছে এটা। তো এখানে আমাদের ফ্রি রেডিক্যাল, নেক্সট আমাদের এখানে ফ্রি রেডিক্যাল, নেক্সট আমাদের এইখানে ফ্রি রেডিক্যাল। তো স্টেবিলিটি যদি আমরা দেখি, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ একটাই আছে, তাহলে স্টেবিলিটি ইনক্রিজ করবে। এখানে দুটো, এখানে 3টে। আশা করছি কোনো এগুলোতে ডাউট নেই। কোথাও যদি ডাউট থাকে তাহলে বলতে পারেন। একই রকম 29-এ আমরা কার্বোক্যাটায়নের ক্ষেত্রে দেখব সেম স্টেবিলিটি, অ্যান্ড 30-তে কার্বনায়নের ক্ষেত্রে দেখব সেম স্টেবিলিটি। এইখানে কোনো ডাউট থাকলে বলুন। ঠিক আছে। 31, এই এক্সাম্পলটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, বারবার এটাই আসে পরীক্ষায়। তো এইরকম আছে আমাদের ব্রিজ হেড। ব্রিজ হেডের এখানে আছে রেডিক্যাল। নেক্সট ব্রিজ হেড, এখানে আছে রেডিক্যাল। আর নেক্সট ব্রিজ হেড, এইখানে আছে রেডিক্যাল। এটা রেডিক্যাল দিয়ে 32টা হচ্ছে একই রকমভাবে আমরা কার্বোক্যাটায়ন দিয়ে করব। হ্যাঁ, কার্বোক্যাটায়ন দিয়ে। অ্যান্ড এটাকেও কার্বোক্যাটায়ন দিয়ে। আর 33-তে আমরা কার্বনায়ন নিয়ে রাখব। কার্বনায়ন, কার্বনায়ন, কার্বনায়ন। এইবার মজাদার কনসেপ্টটা একটুখানি দেখুন। আমরা এর আগে এই বিষয়টা আলোচনা করেছিলাম যে আমাদের কাছে একটা কনসেপ্ট ছিল যেটা হচ্ছে ব্রেডস রুল। ব্রেডস রুল আমরা আরেকবার আলোচনা করছি। তাহলে ব্রেডস রুল বলছে যে ব্রিজ হেড পজিশনে তো কখনো আমরা প্লানারিটি পেতে পারি না, ওই জন্য ব্রিজ হেড পজিশনের ডাবল বন্ড বা কার্বোক্যাটায়ন বা ফ্রি রেডিক্যাল
এই তৈরি করা ডিফিকাল্ট, তার মানে আনস্টেবল হয়ে যাবে। তো অ্যাট ব্রিজ হেড পজিশন কার্বোক্যাটায়ন, ডাবল বন্ড বা ফ্রি রেডিক্যাল তৈরি করা কি হয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে যাবে। এটাকেই আমরা কি বলছিলাম, ব্রেডস রুল। ব্রেডস রুলটাকে যদি আরেকটুখানি ভালোভাবে আমি ডেফিনেশনটা লিখি, তাহলে এটা হবে ওকে, ব্রেডস এর এটাকে আমি আরেকবার এলাবোরেট করে লিখছি। অ্যাট ব্রিজ হেড পজিশন ব্রিজ হেড পজিশন মাল্টিপল বন্ড, দ্যাট মিন্স ডাবল বন্ড বা ট্রিপল বন্ড হোক, মাল্টিপল বন্ডস ট্রানজিশন স্টেট, ট্রানজিশন স্টেটও আমরা তৈরি করতে পারবো না, sp2 ইন্টারমিডিয়েট আর লেস লাইকলি টু ফর্ম। এরকম বলছি না যে ফর্ম হবেই না, লেস লাইকলি টু ফর্ম। তার মানে ব্রিজেড পজিশনে ডাবল বন্ড হোক, মাল্টিপল বন্ড হোক, ট্রানজিশন স্টেট হোক, sp2 ইন্টারমিডিয়েট হোক, তারা তৈরি হওয়া তৈরি হতে চাইবে না জেনারেলি। এরকম না যে হবে না, কিছু কিছু ক্ষেত্রে হবে, যদি আমরা ব্রিজ হেডের কার্বনগুলো ইনক্রিজ করে দিই তখন আবার হবে, কিন্তু নর্মালি তারা হতে চাইবে না। তাহলে ব্রিজ হেড পজিশনে এটা হতে চাইবে না জেনারেলি। আচ্ছা, এবার আমরা যদি এখানে দেখি, তাহলে এই ফ্রি রেডিক্যালটার ক্ষেত্রে একটাই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ছিল, এই ফ্রি রেডিক্যালটার ক্ষেত্রে দুটো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ছিল, এই ফ্রি রেডিক্যালটার ক্ষেত্রে তিনটে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ছিল। তাহলে স্টেবিলিটি অর্ডার যদি কেউ এখানে এরকম করে লেখে যে এটা সবচেয়ে বেশি স্টেবিলিটি, এটা তারপরে এটা তারপরে, তাহলে এটা রং হয়ে যাবে। কারণ কি, কারণ এইটা হচ্ছে ইন্টারমিডিয়েট, এমন একটা ইন্টারমিডিয়েট যে ইন্টারমিডিয়েটটার হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, আর sp2 ইন্টারমিডিয়েটকে ব্রিজ হেড পজিশনে তৈরি করা যাবে না। তো এই গ্রুপটার যেটা হবে, এইটা হবে লিস্ট স্টেবল, তার মানে এটার স্টেবিলিটি সবচেয়ে কম হবে। তাহলে আমি যদি এখানে 1, এটাকে 2 আর এটাকে 3 আমি যদি লিখি, তাহলে স্টেবিলিটি অর্ডার এই ফ্রি রেডিক্যালগুলোর মধ্যে কি হবে, এদের ক্ষেত্রে স্টেবিলিটি অর্ডারটা কীরকম হবে, এদের ক্ষেত্রে স্টেবিলিটি অর্ডার হবে সব থেকে বেশি স্টেবল হবে 2, তারপরে স্টেবিলিটি আসবে 1, আর সব থেকে কম স্টেবল হবে 3। কারণ কি, ব্রিজ হেড পজিশনে ইন্টারমিডিয়েটটা তৈরি হয়েছে, ফ্রি রেডিক্যালটা তৈরি হয়েছে। এক্স্যাক্টলি সেম অ্যান্সার হবে কার ক্ষেত্রে, কার্বোক্যাটায়নের ক্ষেত্রেও। কারণ কার্বোক্যাটায়নের ক্ষেত্রেও স্টেবিলিটি, কার্বোক্যাটায়নের ক্ষেত্রেও এই যে পজিশনটা ব্রিজ হেড পজিশন, এই ব্রিজ হেড পজিশনের কার্বনটা sp2, আর ব্রিজ হেড পজিশনের sp2 এর ক্ষেত্রে স্টেবিলিটি কী হয়ে যাবে, কম হয়ে যাবে। তাহলে এক্ষেত্রেও যদি স্টেবিলিটি আমরা দেখি, তাহলে এক্ষেত্রেও 2 হবে সবচেয়ে বেশি স্টেবল, তারপরে 1, আর সবচেয়ে কম স্টেবল হবে sp2। কিন্তু যদি আমরা একটা কার্বন আয়নের ক্ষেত্রে দেখি, কার্বন আয়ন ইন্টারমিডিয়েট যেটা, এই কার্বন আয়ন ইন্টারমিডিয়েট কিন্তু sp3 ইন্টারমিডিয়েট, এটা কিন্তু sp2 নয়। তার মানে ব্রিজ হেড পজিশনে কার্বন আয়ন তৈরি করা যাবে, ব্রিজ হেড পজিশনে কার্বোক্যাটায়ন ফ্রি রেডিক্যাল তৈরি করা যাবে না, ডাবল বন্ড তৈরি করা যাবে না, কিন্তু কার্বন আয়ন ব্রিজ হেড পজিশনে তৈরি করা যাবে। তাহলে যদি ব্রিজ হেড পজিশনে আমরা কার্বন আয়ন তৈরি করতে পারি, তাহলে কি হবে, তাহলে কার্বন আয়ন যদি ব্রিজ হেড পজিশনে আমার তৈরি হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই ব্রিজ হেড পজিশনে কার্বন আয়নের স্টেবিলিটি সবচেয়ে কম হবে। কারণ এক্ষেত্রে এই তিনটে ইন্ডাকটিভ এফেক্টওয়ালা গ্রুপ আছে, এখানে দুটো ইন্ডাকটিভ এফেক্টওয়ালা গ্রুপ আছে, এখানে একটা ইন্ডাকটিভ এফেক্টওয়ালা গ্রুপ আছে। তাহলে এইটার নেগেটিভ চার্জটা সবচেয়ে বেশি স্টেবল, তারপরে এটা, তারপরে এটা। তাহলে এখানে অর্ডারটা হবে 1, 2 আর 3। এখানে ব্রেডস রুল আমরা অ্যাপ্লাই করলাম না, আমরা ব্রেডস রুল এখানে অ্যাপ্লাই করলাম না, কারণ এই কার্বন আয়নের ক্ষেত্রে ব্রেডস রুল অ্যাপ্লিকেবল হবেই না। এইটা নিয়ে কোনো ডাউট থাকলে বলুন। ব্রেডস রুলের অ্যাপ্লিকেশান কার্বন আয়নের ক্ষেত্রে হবেই না, ঠিক আছে। আর ব্রেডস রুলের অ্যাপ্লিকেশান কখন হবে না, আর ব্রেডস রুলের অ্যাপ্লিকেশান, ব্রেডস রুল কখন অ্যাপ্লাই হবে না, যদি জিরো কার্বন ব্রিজ হেড হয়, তাহলে আর কখন অ্যাপ্লিকেবল হবে না। এখানে আরেকটা আমি পয়েন্ট করে দিচ্ছি, নট অ্যাপ্লিকেবল ফর জিরো কার্বন ব্রিজ হেড।
এটার মানে কি বোঝাচ্ছি? এটা আরও একটা জায়গায় অ্যাপ্লিকেবল হবে না যদি জিরো কার্বন ব্রিজ হেড থাকে। জিরো কার্বন ব্রিজ হেডের একটা এক্সাম্পল আমি দিয়ে দিই 34-এ জিরো কার্বন ব্রিজ হেড, তাহলে এইটাও হচ্ছে কিন্তু ব্রিজ হেড পজিশন, এইখানে কার্বনটা ব্রিজ হেড পজিশন। আর একটা এক্সাম্পল এখানে, আর একটা এক্সাম্পল, এই দুটোই থাক আপাতত, কারণ ওটা হাইপার কনজুগেশন দিয়ে এক্সাম্পল করা যাবে এই দুটোর ক্ষেত্রে। তো এইখানেও কিন্তু এই কার্বোকাটায়নটা ব্রিজেড পজিশনে আছে, কিন্তু এই ব্রিজেড পজিশনটা প্লানারিটি অ্যাটেন্ড করতে পারে। এই কার্বনটা sp2 আর এই কার্বনটা কিন্তু প্লানার, এখানে বন্ড অ্যাঙ্গেলও কিন্তু 120 ডিগ্রি করে আছে। তাহলে যেহেতু প্লানার 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল আছে, তাহলে এটা প্লানারিটি অ্যাটেন্ড করতে পারে। জিরো কার্বনের যদি ব্রিজ হয়, তাহলে এই যে ব্রিজটা, এই ব্রিজটা জিরো কার্বন ব্রিজ, তো জিরো কার্বন ব্রিজ ক্যান অ্যাটেইন প্ল্যানারিটি, তাহলে এখানে কি হবে? প্ল্যানারিটি অ্যাটেইন হয়ে যাবে, প্ল্যানারিটি ক্যান বি অ্যাটেইনড। আর যদি প্ল্যানারিটি অ্যাটেইনড হয়ে যায় তাহলে তো আর ব্রেডস রুল অ্যাপ্লিকেবলই হচ্ছে না, তো ওটা sp2 কার্বন, sp2 প্ল্যানার, বন্ড অ্যাঙ্গেলও একই রকম হচ্ছে, তো এটার স্টেবিলিটি এখানে বেশি হবে দ্যান দিস। আশা করছি এটা নিয়ে কারো কোনো ডাউট নেই। দেখুন যদি কোনো রকম ডাউট থাকে তাহলে বলুন। ওকে স্যার, অ্যাপ্লিকেশান, ঠিক আছে। ওকে, অ্যাপ্লিকেশান হুম। নিয়ে আশা করছি কোনো রকম ডাউট নেই। তো এইখানে এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট যে ব্রিজ হেড পজিশনে কার্বোকাটায়ন তো তৈরি হয় না, ঠিক আছে, কিন্তু যদি ব্রিজ হেডটা জিরো কার্বন ব্রিজ হয় তাহলে ব্রিজ হেডে কার্বোকাটায়ন বানানো যায়। অথবা আর একটা পয়েন্ট এখানে ইম্পর্ট্যান্ট আছে, যদি ব্রিজ হেডের টোটাল কার্বন, এইখানে কার্বোকাটায়ন আমার থাকে, আমরা যদি টোটাল এর এই দিকের কার্বন দেখি কটা, দুটো, আর এখানে কটা, দুটো, আর এখানে কটা, 1 2 3, তিনটে, যদি টোটাল কাউন্টটা, টোটাল নাম্বার অফ কার্বন দুটো ব্রিজের বাদ দিয়ে টোটাল নাম্বার অফ কার্বনের কাউন্ট যদি 8 এর সমান বা তার থেকে বেশি হয় তাহলে ব্রিজেটে কার্বোকাটায়ন তৈরি করা যায়। এটা আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা আছে কিন্তু আমাদের ব্রেডস রুলের ক্ষেত্রে। ব্রেডস রুল সম্পর্কে আর একটু ডিটেলসে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো যদি টোটাল কার্বন সংখ্যা ব্রিজেড বাদ দিয়ে ওই রিংয়ের মধ্যে যদি টোটাল কার্বন সংখ্যা 8-এর বেশি হয়, মানে এটার নামকরণ তো আমরা এরকম করে লিখি, ইন ব্র্যাকেটের মধ্যে লিখবো হয়তো 2 2 2 2 2 3, এরকম করে এর নামটা লেখা হয়, তাই তো, নিউ আইপিএস নেম। তাহলে এই টোটাল সামটা যদি 8-এর থেকে সমান, 8-এর সমান বা 8-এর বেশি হয় তাহলে ব্রিজের পজিশনে কিন্তু কার্বোকাটায়ন তৈরি করা যায়, তখন কিন্তু মলিকুলটা প্ল্যানারিটি অ্যাটেন্ড করতে পারে। স্যার বাইসাইক্লো সিস্টেম তো? হ্যাঁ, বাইসাইক্লো সিস্টেমের। আর এটা ফিউজড রিং এর জন্য এটা পসিবল, মানে জিরো হ্যাঁ, কার্বন ফিউজড মাঝখানে থাকছে ফিউজড না? রিং এর জন্য পসিবল যদি জিরো হুম ব্রিজ হয়। ফিউজড রিং তো অলরেডি প্ল্যানার অবস্থায় থাকতে পারে বা প্ল্যানার হুম হুম। অবস্থায় আসতে পারে। আর স্যার 8-এর বেশি হলে ওটা একবার বলুন, একটু হালকা করে মানে লিখে নিই। টোটাল নাম্বার অফ কার্বন যদি 8 বা 8-এর বেশি হয়, মানে ব্রিজহেডের কার্বন দুটো বাদ দিয়ে, আচ্ছা আচ্ছা। ব্রিজহেডের কার্বন দুটো বাদ দিয়ে যদি বাকি টোটাল নাম্বার অফ কার্বন 8 বা 8-এর বেশি হয় তাহলে প্ল্যানারিটি অ্যাটেন্ড করানো যায়। তখন মলিকুলটা ফ্লেক্সিবল হয়ে গেল, তো ফিক্সড হুম হুম থাকছে হুম। না। তো তখন কি হবে? তখন ওটা সহজে কার্বোকাটায়ন ওর মধ্যে তৈরি করতে পারবে। তো এইটা নিয়ে আরও একটু ডিটেলসে আলোচনা করবো নেক্সট ক্লাসে, ঠিক আছে, যে ব্রিজের ওকে পজিশনে কার্বোকাটায়ন কতটা বানানো যেতে পারে। এটা নিয়ে নেক্সট ক্লাস থেকে শুরু করব, পরে কন্টিনিউ করবো আবার। তাহলে এটাই মোটামুটি আপাতত ইন্ডাকটিভ এফেক্ট সম্পর্কে খুব বেশি কিছু জানার দরকার নেই, এইটুকু জানলেই হবে। মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আজকে নতুন যে জিনিসটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে CH3 গ্রুপটা কেন প্লাস আই গ্রুপ হিসেবে কাজ করে। নতুন জিনিস যেটা আলোচনা করা হলো সেটা হচ্ছে যে NMe3 প্লাস আর NH3 প্লাসের মধ্যে NMe3 কী করে বেটার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে। নতুন জিনিস যেটা আলোচনা করা হলো সেটা হচ্ছে যে পোলারিটির সাথে ইন্ডাকটিভ এফেক্ট কেন চেঞ্জ হয়ে যায় সলভেন্ট পোলারিটির সাথে। নতুন জিনিস যেটা আলোচনা করা হলো সেটা হচ্ছে CH ও COOH গ্রুপ কেন তাদের মধ্যে ইন্ডাকটিভ এফেক্টের অর্ডারটা কেন এরকম হয়, CN COOH এর মধ্যে CN এর কেন বেশি হয়, COOH আর F এর মধ্যে কেন COOH এর বেশি হয়, এগুলো আলোচনা করা হলো। SiH3 CH3-র মধ্যে এবং হাইড্রোজেনের আইসোটোপগুলোর মধ্যে, এবং আমরা আলোচনা করলাম যে ইন্ডাকটিভ এফেক্টের যে টোটাল সাম অফ দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ ইন দ্য মলিকুল সেটা পুরো সেম হবে, দুটো ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ চার্জের ম্যাগনিটিউড সেম হবে, এবং ইন্ডাকটিভ এফেক্টটা হাইড্রোজেনের রেসপেক্টে কনসিডার করা হয়।
এই কয়েকটা পয়েন্টই আমরা ইন্ডাকটিভ ইফেক্ট সম্পর্কে জানবো, এবং এগুলো নিয়েই আমরা পরবর্তীকালে ইন্ডাকটিভ ইফেক্ট যেখানে যেখানে আমাদের অ্যাপ্লিকেশান আসবে ইন্ডাকটিভ ইফেক্টের, সেখানে সেখানে আমরা ইন্ডাকটিভ ইফেক্ট অ্যাপ্লিকেশান ইউজ করব। বিশেষ করে বেসিক স্ট্রেংথের ক্ষেত্রে, অ্যাসিডিক স্ট্রেংথের ক্ষেত্রে ইন্ডাকটিভ ইফেক্টের অ্যাপ্লিকেশান অনেকবার আসবে। তো যখন আমরা বেসিক স্ট্রেংথ, অ্যাসিডিক স্ট্রেংথ আলোচনা করব, সেখানে আবারও ইন্ডাকটিভ ইফেক্টের অ্যাপ্লিকেশান নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা ব্রেডস রুল নিয়ে একটু আলোচনা করার পরেই আমরা রেজোনেন্সের কনসেপ্টে চলে যাব। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন এবং এখানে কোনো ডাউট আশা করছি নেই। সো নেক্সট ক্লাসে আমরা এখান থেকে কন্টিনিউ করব। ঠিক ঠিক আছে আছে স্যার? ওকে। স্যার, নেক্সট ডে কবে হবে? মানডে? সোম, বুধ, শুক্র 3 দিন ক্লাস হবে। ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। গ্রুপে নোটিফিকেশন তো এমনিও চলে যাবে, ম্যাপেও চলে যাবে নোটিফিকেশন। ওই স্যার, ওটা একটু দেখবেন, হ্যাঁ টেকনিক্যাল, ওটা হ্যাঁ দেখতে ঠিক পাচ্ছি ঠিক না। ঠিক আছে, আমি ওটা দেখছি। আর নোটসটা স্যার দিয়ে দেবেন একটু, হ্যাঁ দিয়ে দেবো এটা গ্রুপে, গ্রুপে এই একটু এতে দিয়ে দিয়ে দেবেন। দেবো আমি মানে ওই, অ্যাপে। হ্যাঁ এতে দিয়ে দেবেন। ঠিক। আর ওটা সব জিওসির মধ্যেই আপলোড হতে থাকবে, তাই হ্যাঁ তো? জিওসির মধ্যেই আপলোড হয়ে থাকবে। এগুলো হবে নাম, হেডিং থাকবে কেম এজ 01, 02, 03 এরকম করে যাবে। ঠিক আছে ঠিক আছে। ঠিক ওটা আছে, শুধু একবার টেকনিক্যাল ব্যাপারটা একটু দেখে নেবেন স্যার, আর হ্যাঁ কোনো। স্যার ঠিক আছে। ওকে, ওকে, গুড নাইট স্যার। গুড নাইট।